দেখো, অন্তর্বিভক্তিকরণ এগুলো তোমরা ওই 3.1 থেকে 3.4 এর যে স্থানাঙ্ক বিষয়ক যে প্রবলেম গুলা, এগুলো থেকে সাধারণত নৈর্ব্যক্তিক প্রশ্ন আসে। হ্যাঁ, এবং এই সরল রেখার প্রবলেম গুলা করতে অনেক সময় হয়তো বা কিছু জিনিস আমাদের দরকার হয়। তো ওগুলো একটু দেখে নিও। আমি একটা ক্লাস নিব ওটার উপর, পরে এই পাশে 3.5, 3.6, 3.7 শেষ হলে ওটার উপর আমি একটা ক্লাস নিব। ঠিক আছে? অন্তর্বিভক্তি, অন্তর্বিভক্তিকরণ। ঠিক আছে? তো যখন আমরা অন্তর্বিভক্তিকরণ করব, তো আমরা যখন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করেছি, সরলরেখার উপর যে কোনো দুইটা বিন্দু থাকলেই হয়েছে। এবং ওখানে আমরা বলেছি যে দুইটা বিন্দুর মধ্যে, হ্যাঁ, দুইটা বিন্দুর মধ্যে যে কোনো একটাকে x1 y1, যে কোনো একটাকে আমরা x2 y2 ধরতে পারি। কিন্তু যখন আমি অন্তর্বিভক্তিকরণ বসাবো, অন্তর্বিভক্তিকরণ সূত্রের বসাবো বা বের করব কোনো কিছু স্থানাঙ্ক থেকে শুরু করে বিভিন্ন জিনিস, তখন কিন্তু আমি যে কোনোটাকে x1 y1 বলতে পারছি না, যে কোনোটাকে আমরা x2 y2 বলতে পারছি না। কিরকম? মনে করো আমি বললাম যে এ বি একটা রেখা, এ বি একটা রেখা, এ বি একটা রেখা, ঠিক আছে? তো সি বিন্দু, সি বিন্দু তাকে হচ্ছে m1 is to m1 এবং m2 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে কে? সি2, সি সি রেখা, সি বিন্দুটা। তো দেখো, আমি যখন বলবো যে সি বিন্দুটা, তোমাদের এটা পড়িয়েছি, একটু মনে করিয়ে দিচ্ছি জাস্ট একটু, হ্যাঁ। যখন আমি বলবো যে এবি রেখা কে সি বিন্দুটি m1 এবং m2 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। দেখো আমি বলছি কিন্তু এ বি রেখাকে, যখন আমি এ বি উচ্চারণ করছি, দেখো তো এবি রেখা যখন উচ্চারণ করছি, এ বিন্দুটা কিন্তু মুখে আমার আগে আসতেছে, এই জন্য এ বিন্দু স্থানাঙ্ককে মনে মনে x1 y1 ধরবো। এবং সিম্বলিক ভাবে বি বিন্দুটা যেহেতু পরে উচ্চারণ করতেছি, বি বিন্দু স্থানাঙ্ককে আমরা মনে মনে x2 y2 বলবো। ঠিক আছে? তো আমি যদি এখন তোমাকে বলি যে বি এ রেখা, তখন কিন্তু আমি আর বি এ রেখা যখন বলবো, তখন কিন্তু আমি বি বিন্দু স্থানাঙ্ককে মনে মনে x1 y1 ধরবো, এবং সি বিন্দুর স্থানাঙ্ককে আমরা মনে মনে x2 y2 ধরবো। এইটুক বলার জন্য খালি আমি এইটুক দেখাচ্ছি। আর সূত্র আমাদের সকলের জানা আছে, যে বিন্দুটা, যে বিন্দুটা বিভক্ত করেছে এই অনুপাতে, সেই বিন্দুটার স্থানাঙ্ককে আমরা মনে মনে বলবো হচ্ছে x, y। তাহলে আমাদের জানা আছে x is equal to m1 x2, এই যে x is equal to মানে স্থানাঙ্কের প্রথমটা, যে বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্কের প্রথমটাকে আমরা মনে মনে x y বলবো, m1 x2 প্লাস m2 x1, এটা আমরা জানি। m1 যোগ হচ্ছে m2, আর y is equal to m1 y2 প্লাস হচ্ছে m2 y1 ডিভাইড হচ্ছে m1 প্লাস m2। বহির বিভক্ত ক্ষরণের ক্ষেত্রেও একই ঘটনা, কিন্তু এখানে একটু খেয়াল করে নিই, এসি ইস টু কিন্তু বিসি ইজ ইকাল টু হচ্ছে m1 ইস টু m2। মনে যেন থাকে বহির বিভক্ত, দেখো কমন পয়েন্ট কোনটা এটা একটু ভালো করে দেখে দিচ্ছি। অন্তর বিভক্তিকরণ বলো আর বহির বিভক্তিকরণ কত, আমি তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি। এই যে এই সি বিন্দুটা কিন্তু কমন পয়েন্ট, কারণ সি বিন্দুটাই কিন্তু এই বি রেখাকে বিভক্ত করেছে, অন্তর্বিভক্ত। একই জিনিস কিন্তু বহির বিভক্তকরণের ক্ষেত্রেও হবে, ভুল যেন না হয়। যে বিন্দুটা অন্তর্বিভক্ত বা বহির বিভক্ত করেছে সেটা কমন পয়েন্ট। আর ওই এবি রেখা, যে রেখাটাকে আমি এবি বলছি, এর সাথে ওই বিভক্তকারী বিন্দু একটা, এবির সাথে এর সাথে বি এর সাথে ওই বিভক্তকারী বিন্দু। ঠিক আছে? এসি ইস টু বিসি, মনে জানা থাকে এটা। ওকে, তো বহির বিভক্তিকরণ আমাদের জানা আছে, শুধুমাত্র এখানে বিয়োগ হবে, বিয়োগ হবে। এটা আমি আর দেখাচ্ছি না এখন, কারণ এটা নিয়ে আমি একটা ক্লাস নিব, ওখানে আমি পোলার স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক, ওগুলোর একটু নিয়ে সবকিছু মিলায় একটা বড় ক্লাস নিব আর কি। ঠিক আছে? আমরা আজকে সরল রেখার অঙ্ক করবো। তো এখন খেয়াল করে দেখো, দুটো অঙ্ক আগে করে নিচ্ছে, কয়েকটা অঙ্ক করব আমরা। ঠিক আছে? এই চ্যাপ্টার অঙ্কগুলা, এবং এখানে কিছু জিনিস থাকে যে চিত্র আঁকা আঁকা কিন্তু অনেক সময় করতে হয়। এটা যেহেতু গত ক্লাসে কিন্তু আমরা বেসিক ক্লাস নিয়েছি, এই কারণেই প্রত্যেকটা অধ্যায়ে জিওমেট্রি, সেই সরলরেখা বলো, কণিক বলো, বা যেগুলোই বলো, চিত্রটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জ্যামিতি মানে চিত্রটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা চিত্র আঁকানো শিখেছি, সরলরেখা আঁকানো শিখেছি। যখন আমরা কণিক পড়বো, কণিক আমরা দাগানো শিখবো আগে, ওটা কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কিভাবে আমাদের, তাহলে আমাদের মোটামুটি পড়ার অর্ধেক, দাগানো শিখা মানে 50% কমপ্লিট হয়ে যাওয়া।
ওকে, এখন দেখো একটি সরল লেখা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ 6 বিন্দুতে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়, রেখাটির সমীকরণ নির্ণয় করো। যদি কথায় আসে তো কথায় আসলোই, এটাকে আমরা যদি গ্রাফিক্যালি প্রেজেন্ট করি দেখো তো কি হয়। এই যে আমি আগে অঙ্কের মধ্যে যদি প্রায় সকল ক্ষেত্রে দুই একটা হয়তো বা কম বেশি হবে, অঙ্কের মধ্যে যদি অক্ষদ্বয় কথাটা উল্লেখ থাকে তাহলে আমরা x ডিভাইডেড বাই a প্লাস y ডিভাইডেড বাই b ইজ ইকুয়াল টু 1 এই সমীকরণটা ব্যবহার করব। গত ক্লাসে বেসিক ক্লাসে বলেছি কিন্তু যে অঙ্কের মধ্যে যদি আমার অক্ষদ্বয় উল্লেখ থাকে, যে অক্ষদ্বয়কে এত বিন্দুতে ছেদ করে, অক্ষদ্বয়ের খণ্ডিত অংশ, তারপর অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের পরিমাণ কত, বিভিন্ন রকম যদি প্রশ্ন করে অক্ষদ্বয় দিয়ে, তখন আমরা কিন্তু x ডিভাইডেড বাই a প্লাস y ডিভাইডেড বাই b ইজ ইকুয়াল টু 1 এই সূত্রের সমীকরণ ব্যবহার করব। এই একটা সিম্পল একটা সমীকরণ দাগায় নিলাম। এটা রেখা, এই বিন্দুটার নাম হচ্ছে a, এই বিন্দুটার নাম হচ্ছে b। খেয়াল করে দেখো, তাহলে আমি যদি বলি ধরি রেখাটির সমীকরণ, ওরা বলেছে যে মধ্যবর্তী খণ্ডিত অংশ 6 বিন্দুতে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। খেয়াল করে দেখো, তার মানে এই পাশে যদি আমি বলি হচ্ছে এটাকে বললাম হচ্ছে সি বিন্দু, এই সি বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 6,2, এই বিন্দুটা 2:1 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। এই যে খুবই সিম্পল, যে ধরি রেখাটির সমীকরণ, হ্যাঁ আগেই বলেছি অক্ষদ্বয় উল্লেখ আছে x ডিভাইড বাই a প্লাস y ডিভাইড বাই b ইজ ইকুয়াল টু 1, নাম্বারিং আমরা দিয়ে দিলাম। এখন এইটুকার মান 1, এইটুকার মান a, এইটুকার মান b আমাদের জানা আছে, থিওরি পড়েছি। তাহলে দেখো তো a বিন্দুর স্থানাঙ্ক হবে a, 0, b বিন্দুর স্থানাঙ্ক হবে 0, b। এটা সকলে আমরা জানি, এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নেই। তো আমাদের এখন টার্গেটটা কি? আমাদের টার্গেটটা হচ্ছে এই সমীকরণের মধ্যে অবশ্যই x এবং y থাকবে। আমাদের টার্গেটটা হচ্ছে a এবং b এর মান বের করা। a এবং b এর মান বের করব, আমাদের টার্গেট আমরা ফুলফিল করে ফেললাম। কিভাবে? a আর b এর মান বের করব। তো a আর b এর মান বের করার জন্য ওই অঙ্কের মধ্যে, উদ্দীপকের মধ্যে একটা অ্যাডিশনাল কন্ডিশন দেওয়া থাকবে, শর্ত দেওয়া থাকবে। এখানে সেই অ্যাডিশনাল কন্ডিশনটা দেওয়া আছে 6 বিন্দুতে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। আবারও বলছি, আমি যদি এখন বলি ধরি সি বিন্দুটি, মাত্র যেটা শিখে আসলাম সেটা অ্যাপ্লাই করব। ধরি সি বিন্দুটি এ বি রেখাকে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তা দেখো আমরা আগেই বলেছি এ বি বলেছি, কিন্তু রেখাটার নাম দিয়েছি এ বি। তাহলে এ বিন্দু স্থানাঙ্ককে মনে মনে চিন্তা করবো x1 y1, আর বি বিন্দু স্থানাঙ্ককে মনে মনে চিন্তা করবো x2 y2, আর বিভক্তিকারী বিন্দুকে মনে মনে চিন্তা করবো আমরা x, y। আমি কি লিখে নিচ্ছি ছোট্ট করে লাল কালি দিয়ে একটু লিখে নিচ্ছি, x1 y1 মনে মনে, কিন্তু x2 y2, আর বিভক্তকারী বিন্দুর নাম কি x, y। ওকে, এখান থেকে আমার a এবং b এর মানটা বের করতে হবে। তো আমরা মাত্র শিখে আসলাম, দেখো আমি যদি লিখি দেখাই একটু, x ইজ ইকুয়াল টু, এটা এখন লিখতে x ইজ ইকুয়াল টু m1 x2 প্লাস m2 x1 ডিভাইড বাই m1 প্লাস m2, ঠিক আছে। আর y ইজ ইকুয়াল টু হচ্ছে m1 y2 প্লাস m2 y1 ডিভাইড বাই m1 যোগ হচ্ছে m2। তো এখানটা দেখো তো, বলো তো এখন x এর মান কোনটা? মনে মনে x এর মান কিন্তু এই যে 6 হবে। বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ককে আমরা কিন্তু মাত্র সূত্র যে স্টাডি করে আসলাম, বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x, y। সো এখানে x মানে হচ্ছে 6 ইজ ইকুয়াল টু m1 এর মান 2 গুণ x2, এই যে x1 y1 x2 y2 লিখে নিয়েছি 0, প্লাস m2 এর মান হচ্ছে 3, এই যে m1 স্টেজে, এই যে এটার নাম m1 মনে মনে চিনতে, এটার নাম হচ্ছে m2। ওকে, প্রথমটা m1, পরেরটা আমরা বলি হচ্ছে m2। x1 এর মান কত? a ডিভাইড বাই হচ্ছে m1 প্লাস m2, 2 প্লাস 3। তো এখন দেখো 3 2 গুণ 5 6 30, 30 ইজ ইকুয়াল টু 3a, অতএব a ইজ ইকুয়াল টু 10। এখানে এখন বসাও y এর মান, বিভক্তকারী বিন্দুর y এর মান হচ্ছে 2, 2 ইজ ইকুয়াল টু m1 এর মান হচ্ছে 2 গুণ y2, x1 y1 x2 y2 b, 2b প্লাস m2 এর মান 3 গুণ 0। একটু মনে রাখি
একটা জিরো যদি না হয়, একটা জিরো অবশ্যই গুণ হবে। এই যে দেখো, এই যে একটা জিরো, এরকম অক্ষদ্বয়ের ক্ষেত্রে 2 যোগ হচ্ছে 3। তো এখান থেকে আমি বি পাচ্ছি হচ্ছে 5, বি পাচ্ছি হচ্ছে 5 দুগুণ 10, 5। তাহলে এই এ আর বি এর মান আমরা পেয়ে গেছি। আমাদের 1 নং সমীকরণে বসালে আমাদের অঙ্কটা হয়ে গেল। এক্স এর 10 প্লাস ওয়াই এর 5 ইজ ইকুয়াল টু 1। তুমি এখানে উত্তর রাখতে পারো, আর যদি একটা লাইন তুমি যদি সিম্পলিফাই করে লিখতে চাও লিখতে পারো, ঠিক আছে। এখানে হবে হচ্ছে এক্স প্লাস 2y ইজ ইকুয়াল টু 10, এক্স প্লাস 2 10। তো এইভাবে লিখতে পারো, এভাবে রাখতে পারো, কোনো সমস্যা নেই, এভাবে রাখলেই হয়েছে। তোমাদের এই সমীকরণ কিন্তু, এই অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, উদাহরণ 10 আর উদাহরণ 11 খেয়াল করো। অঙ্কটাকে দেখে নিই আমরা। এক্স প্লাস 3y ইজ ইকুয়াল টু -12 ইজ ইকুয়াল টু 0 রেখাটির অক্ষদ্বয়, এই যে অক্ষদ্বয় উল্লেখ আছে, আগেই বলেছি অক্ষদ্বয় উল্লেখ থাকলে আমরা x ডিভাইড বাই a প্লাস y ডিভাইড বাই b ইজ ইকুয়াল টু 1 ব্যবহার করব। খণ্ডিত অংশকে সমান 3 ভাগে ভাগ করে, সমান 3 ভাগে ভাগ করে 1 2 3 এমন বিন্দু দ্বয়ের সাথে 3 ভাগে ভাগ করতে পারে কয়টা বিন্দু? দুইটা বিন্দু লাগবে। মূল বিন্দুর সংযোগ রেখার সমীকরণ বের করো। ঠিক আছে, মূল বিন্দুর সংযোগ রেখার সমীকরণ বের করো। একটু দেখাচ্ছি তোমাদের, অক্ষদ্বয় উল্লেখ আছে, একটু বড় করে দেখাই। অক্ষদ্বয় উল্লেখ আছে, এই যে দেখালাম। ওকে, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। এটুকের নাম হচ্ছে এ, এটুকের নাম হচ্ছে বি, এটা মূল বিন্দু। এটা স্থানাঙ্ক হচ্ছে a, 0, এটা স্থানাঙ্ক হচ্ছে 0, বি। এবার দেখো, এইবার কিন্তু মূল বিন্দু কিন্তু আমার দেওয়া আছে, আগেও মূল বিন্দু আছে। আচ্ছা, আমরা আগের অঙ্কে একটু কথাটা একটু স্কিপ হয়ে গেছে। অক্ষদ্বয়ের খণ্ডিত অংশ বলতে আমরা বুঝবো এ থেকে বি, এই যে পর্যন্ত আমি একটু দেখাচ্ছি, যে লাল কালারে দেখালাম, এই যে এ বি, এই যে এইটুক অংশকে বলি আমরা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ। এখানেও একই, এই যে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ কিন্তু এখানেও বলেছিল। এই অক্ষদ্বয়ের খণ্ডিত অংশ মানে যে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব। আবারও বলছি, অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ মানে হচ্ছে এ থেকে বি পর্যন্ত দূরত্ব। আর যদি বলতো এক্স অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ কত, সেটা এ, ওয়াই অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ কত, তখন বলতাম আমরা বি। এই অঙ্কে কিন্তু এটাও বলতে পারতো। আমি এই অঙ্ক সলভ করার পরে তোমাকে যদি প্রশ্ন করা হয় এখন যে এক্স অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ কত, আমরা বলবো এ, এ মানে এখানে কত 10, আর ওয়াই অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ হচ্ছে 5। আবার দেখো যে এই ত্রিভুজের কিন্তু ক্ষেত্রফলও চাইতে পারতো। অনেকগুলা প্রশ্ন কিন্তু তোমাদের বেসিক ক্লাসে কিন্তু আমি বলেছি, তাহলে হাফ ইন্টু এ কমা বি, হাফ ইন্টু এ ইন্টু বি বসালেও কিন্তু আমার এ আর বি এর মান কিন্তু বের করে নিতে হতো। একই প্রশ্ন বিভিন্ন ভাবে আসতে পারে। ওকে, এখন দেখো অক্ষদ্বয়ের খণ্ডিত অংশ সমান 3 ভাগে ভাগ হয়েছে। তাই দুইটা বিন্দু দিলাম, একটা বিন্দু নাম দাও পি, একটা বিন্দু নাম দাও পি, দিলেই হইছে, যা কিছু দিতে পারো। ওকে, তো পি বিন্দু স্থানাঙ্ক আমাকে বের করতে হবে, একবারে বের করবে। এবার খেয়াল করো, এ বি রেখা, তাহলে আমাদের সরলরেখার সমীকরণ কি ধরবো আমরা? এক্স এর এ প্লাস ওয়াই এর বি ইজ ইকুয়াল টু 1। কেন বলেছি আমরা যে অক্ষদ্বয় উল্লেখ থাকলে আমরা এটা ব্যবহার করব, আর আমাদের টার্গেট থাকবে এ আর বি এর মান বের করা। এ আর বি এর মান বের করার জন্য অবশ্যই অঙ্কের মধ্যে একটা শর্ত দেওয়াই থাকবে, দেওয়াই থাকবে। সেই শর্ত অনুসারে আমরা বের করে ফেলবো। এইখানে শর্ত কি? এখানে শর্ত হচ্ছে সমান 3 ভাগে ভাগ করে। তার মানে আমি যদি এখন তোমাকে বলি পি বিন্দুটা এ বি রেখাকে কত বিন্দুতে ভাগ করে, কত কত অনুপাতে বিভক্ত করে, 1:2 বলতে হবে। কারণ 3 ভাগে ভাগ করার মানে হচ্ছে সমান ভাগে, এই যে এখান থেকে এই পর্যন্ত এক অংশ, আর এখান থেকে এই পাশে 2 অংশ আছে। যদি সিমিলারলি যদি আমি বলি কিউ কত অংশে ভাগ করে, 2:1। তাহলে আমরা যেহেতু আগে পি বলছি, দেখো পি বিন্দুটা কি ধরি, ধরি পি বিন্দুটি, এগুলো তোমরা অনেক আগে করেছো, এ বি রেখাকে, এ বি রেখাকে 1:2, 1, দেখো এই যে পি বিন্দু, এদিকে এক অংশ এদিকে 2 অংশ, যেহেতু সমান 3 ভাগে অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। এই কথা লেখার পর আমরা একবারে পি বিন্দু স্থানাঙ্ক লিখে ফেলবো, অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। ওকে, তো এখন আমরা দেখো একবারে, অতএব পি বিন্দু স্থানাঙ্ক, পি বিন্দু স্থানাঙ্ক লাগবে আমার। কেন পি বিন্দু স্থানাঙ্ক লাগবে তোমাদের প্রশ্ন আসতে পারে মনের মধ্যে, কারণ আমি বলেছি দেখো সমান 3 ভাগে ভাগ করে এমন বিন্দু দ্বয়ের সাথে, এই যে পি আর কিউ এখানে ধরেছি আমি, এমন বিন্দু দ্বয়ের সাথে মূল বিন্দুর সংযোগ রেখার সমীকরণ। মূল বিন্দুতে দেওয়াই আছে, তার সঙ্গে আমার পি বিন্দুর সংযোগ রেখার সমীকরণ, মানে আমি যদি একটু লাল কালি দিয়ে তোমাদের দেখাতে চাই, এই যে এই দুইটা সমীকরণ বের করতে হবে, ওপি এবং হচ্ছে ও কিউ। তো ওপির সমীকরণ বের করতে হলে আমার পি বিন্দু স্থানাঙ্ক লাগবে,
ওকিওর সমীকরণ বের করতে হলে আমাদের একটা স্থানাঙ্ক দিয়ে আমাদের পারবো না, আমরা দুইটা স্থানাঙ্ক লাগবে, আমার জানা আছে। দুইটা কথাটা আরো একবার আমি রিপিট করছি, একটা সরলরেখার সমীকরণ বের করতে হলে একটা সরলরেখার উপর অবশ্যই দুইটা বিন্দু লাগবে, অথবা একটা বিন্দু একটা ঢাল লাগবে। তো ঢাল তো আমার এখানে জানা নাই, পসিবল না। যেহেতু আমার বিন্দু বের করাটা সুবিধা, যেহেতু আমার অন্তর্বিভক্তিকরণের সূত্র আমাদের জানা আছে, তাই আমরা পি বিন্দুর স্থানাঙ্ক বের করছি। পি বিন্দুর স্থানাঙ্ক দেখো, পি বিন্দুর স্থানাঙ্ক মনে মনে বলবো, কি বলে দেখি। আমি বলেছি পি বিন্দুটা এ বি রেখাকে, তার মানে এ বিন্দু স্থানাঙ্ককে বলবো মনে মনে x1 y1 লিখে নিচ্ছি। তোমাদের যদি মনে না থাকে তাহলে লিখে নিবা পেন্সিল দিয়া। এটার নাম দিব হচ্ছে x2 y2, পেন্সিল দিয়ে লিখে পরে মুছে দিবা। আর এটাকে মনে মনে ধরো xy, এই লাল কালিটা দিচ্ছি, এটা মুছে দেওয়ার সিস্টেমে দিচ্ছি, কিন্তু এটা লিখবো না আমরা, মানে লিখে দেখানোর দরকার নেই আমার, জাস্ট আমরা মনে মনে লিখতেছি, ভুলে যেন না যায়। আর এই পাশের অংশ 1 আর এই পাশের অংশ হচ্ছে 2, তাহলে আমরা লিখবো m1 x2, 1 গুণ x1 y1 x2 y2 প্লাস হচ্ছে m2 2 গুণ x1 a ডিভাইড বাই হচ্ছে m1 প্লাস m2 1 প্লাস 2, কমা দিলাম, একবারে লিখে ফেলতেছি m1 y2 1 গুণ x1 y1 x2 y2 b প্লাস 2 গুণ 0, এখানে যখন b পেয়ে যাবা এটার সঙ্গে 0 হবেই, একটার সাথে 0 হবেই। দেখো এই যে একটার সঙ্গে 0, একটার সঙ্গে a, একটার সঙ্গে b, একটার সঙ্গে 0, এগুলো কিন্তু একটা বুদ্ধি, প্র্যাকটিসের মাধ্যমে এগুলো আয়ত্ত করতে হবে। 1 প্লাস 2, তো আমরা পাচ্ছি কি 3 টান দিবা, ইকুইভ্যালেন্ট স্থানাঙ্কটা সাধারণত 3 টান দিয়ে লেখে। 2a ভাগ, এই এখানে কি লিখলাম রে, 2a সমান, আচ্ছা এখানে আমি ওকে আমি লিখে দেখাচ্ছি। 2a ভাগ হচ্ছে 2, 2a ভাগ 3, 2a ভাগ 3, আর এখানে পেলাম হচ্ছে b ভাগ 3, b ভাগ 3, ওকে, b ভাগ হচ্ছে 3। এখন এই যে রেখাটা এ আর বি টা বের করার বুদ্ধি কিন্তু এখান থেকে আমাদের রেখা দিয়ে দিচ্ছে, আমি ভুলে গেছিলাম, সমস্যা নাই, তোমার একটা সিকোয়েন্স অনুসারে করলেই হবে। এটা আগে করে নিলাম আমি, পরে আমি এখান থেকে এ আর বি এর মান বের করে নিচ্ছি, ঠিক আছে। কিউ বিন্দু স্থানাঙ্ক লিখে ফেলি, কিউ বিন্দু এ আর বি এর মান পরে বের করছি। কিউ বিন্দু স্থানাঙ্ক ওটা আগে লিখলে একটু আমাদের সুবিধা হতো, সমস্যা নাই। কিউ বিন্দু স্থানাঙ্ক একই ব্যাপার, কিউ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করেছে, এটা দিয়ে ব্যবহার করতে পারো, অথবা তুমি হচ্ছে কিউ বিন্দুর কি বলে এটা, ওই মধ্যবিন্দু দিয়ে করতে পারো। তো আমরা আগে এটা দিয়ে করে দিই, এটা দিয়ে করে নিচ্ছি, যে ওই এই সরলরেখাটাকে একটু সমীকরণ আকারে সাজায় নিচ্ছি। যেহেতু সরলরেখার সমীকরণ আমার দেওয়া আছে x প্লাস 3y মাইনাস 12 ইজিক্যাল টু 0, এই রেখাটার সমীকরণ কিন্তু দেওয়া আছে, আমি এটাকে বলবো প্রদত্ত রেখার সমীকরণ। যেটা দেওয়া থাকবে সেটাকে বলবো আমরা প্রদত্ত রেখা। তো আমরা যেহেতু অঙ্কের মধ্যে অক্ষদ্বয় উল্লেখ আছে, তাই এইটাকে আমরা সাজাচ্ছি এরকম করে, দেখো সাজাচ্ছি আমরা x ডিভাইড বাই 12 যোগ হচ্ছে 3y ডিভাইড বাই 12 ইজিক্যাল টু 12 ডিভাইডেড বাই 12, বা x ডিভাইড বাই 12 প্লাস y ডিভাইড বাই 4 ইজিক্যাল টু হচ্ছে 1, ঠিক আছে। তো এইটা গেল আমাদের কিন্তু, ওকে, এইটা কিন্তু সাজানো। তাহলে অতএব আমরা বলতেই পারছি যে 1 নং রেখা x অক্ষকে 12,0 এবং y অক্ষকে 0,4 বিন্দুতে ছেদ করে, এটা কিন্তু বারবার শিখেছি, a,0 0,b বিন্দুতে ছেদ করে, ওকে, ছেদ করে। তাহলে আমার a বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 12,0, মানে a এর মান হচ্ছে 12 আর b এর মান হচ্ছে 4, ঠিক আছে। a এর মান হচ্ছে 12 আর b এর মান হচ্ছে 4, এর মান হচ্ছে 12,0, একবারে দিলে আমাদের ভালো হতো, আমি একটু কাটাকাটি হয়ে গেল, 12 লিখলাম, এটা হ্যাঁ একবারে লিখে ফেলি, 12,0 আর 0,4 একবারে দিয়ে দিব 12, বা এর জায়গায় লিখতেছি 12, একটু কাটাকাটি হচ্ছে 12, আর বি এর জায়গায় লিখতেছি আমরা 4, বি এর জায়গায় লিখতেছি 4, ঠিক আছে। তাহলে 12 দেখুন 24 ভাগ 3, তাহলে আমরা পাচ্ছি 24 ভাগ 3, আর বি এর মান হচ্ছে 4 ভাগ 3, মানে হচ্ছে পাবো আমরা দেখো 8,4 ভাগ 3, 8, একবার লিখলাম। আচ্ছা আমি ওই সরলরেখার সমীকরণটা থেকে এটা আগে বের করে নিব আমরা, হ্যাঁ, এটা পরে এখানে আমার লাগবে না, আমার তো সরলরেখার সমীকরণ বের করাই আছে, দেওয়াই আছে, তাহলে এই সমীকরণ আমি লিখবো না। আর ওই সমীকরণ থেকে আমরা, যেহেতু সরলরেখার সমীকরণটা দেওয়াই আছে, ওখান থেকে আমরা ওই ছোট হাতের এ এবং ছোট হাতের বি বের করে নিব, অর্থাৎ এ বিন্দু স্থানাঙ্ক বি বিন্দু স্থানাঙ্ক বের করে নিলেই কিন্তু আমরা পি বিন্দু এবং কিউ বিন্দু স্থানাঙ্কটা পেয়ে যাব। এইবার খেয়াল করো,
আমরা কিউ বিন্দু স্থানাঙ্ক বের করব। পি বিন্দু স্থানাঙ্ক অলরেডি পেয়ে গেছি 8,4/3, 8,4/3। তো দেখো তো সমান 3 ভাগে যদি ভাগ হয়, এই অংশ 1, এই অংশ 2, তাহলে কিউ অংশ কি? কিউ হচ্ছে পিবি এর মধ্যবিন্দু, কিউ হচ্ছে পিবি এর মধ্যবিন্দু। তাহলে কিউ বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করা খুবই সহজ। আমাদের জানা আছে যে দুইটা বিন্দু যদি আমার এ এবং বি হয়, মাঝখানের বিন্দু মানে এই পাশে যতটুকু অংশ আছে মধ্যবিন্দু সি যদি ধরি আমরা, মধ্যবিন্দু স্থানাঙ্ক হচ্ছে, হ্যাঁ, x1, y1 লিখলাম, x2, y2 লিখলাম। মধ্যবিন্দু স্থানাঙ্ক হচ্ছে এটার প্রথমটা যোগ এইটার প্রথমটা ভাগ 2, এইটার দ্বিতীয়টা প্লাস এটার দ্বিতীয়টা ভাগ হচ্ছে 2। খুবই সহজ, ঠিক আছে। মধ্যবিন্দু স্থানাঙ্ক হচ্ছে এইটা হয়। তাহলে এখানে দেখো মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় সহজ বলেই আমরা অন্তর্বিভক্ত দরকার আমার হচ্ছে না এখানে। অন্তর্বিভক্ত দিয়ে করলেও হয়তো, কিউ বিন্দু এবি রেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে, যাচ্ছি না আমরা, যেহেতু আমাদের মধ্যবিন্দু স্থানাঙ্ক দিয়ে করার সুযোগ আছে। তাহলে দেখো পি বিন্দুর প্রথমটা 8 প্লাস বি বিন্দুর প্রথমটা হচ্ছে 0 ভাগ হচ্ছে 2, এটার দ্বিতীয়টার নাম হচ্ছে 4/3 যোগ হচ্ছে এখানকার 4 ভাগ হচ্ছে 2। এটা হচ্ছে মধ্যবিন্দু স্থানাঙ্ক। একবারে আমি লিখবো 4, 12, ভাগ হচ্ছে 2, 8/3, 8/3, ঠিক আছে, 8/3। এখন আমি মূল বিন্দুর সাথে ওপি এর সমীকরণ বের করব, মূল বিন্দুর সাথে আমি ওকিউ এর সমীকরণ বের করব। ভেরি সিম্পল। ওপি এর সমীকরণ, ওপি এর সমীকরণ কি? তাহলে এইটা একটু আগে লিখতে হতো, হ্যাঁ, সমীকরণটা দেওয়া আছে, এটা আগে আগে লিখতে হতো। এটা আগে লিখে তারপর আমরা এটা করতাম, ওই যে পি বিন্দু স্থানাঙ্ক এবং কিউ বিন্দু স্থানাঙ্কটা লিখতাম। হ্যাঁ, একটু এটা আগে লিখলে আমাদের সুবিধা হতো, এটা একটু পরে হয়ে গেল। অতএব ওপি এর সমীকরণ, ওপি এর সমীকরণ বলেছে মূল বিন্দুর সাথে। তো ওপি এর সমীকরণ বের করা খুবই সহজ, আগে জানা আছে মূল বিন্দুগামী রেখা y কত, mx। তাহলে y m মানে কি? m মানে হচ্ছে ঢাল, ঢাল, ঢাল মানে হচ্ছে কোটিদ্বয়ের অন্তর বা ভুজদ্বয়ের অন্তর। খেয়াল করো তো, ও আর পি যখন আমি চিন্তা করব, কোটিদ্বয়ের অন্তর মানে কি 4/3 বিয়োগ 0, আর ভুজদ্বয়ের অন্তর মানে কি 8 বিয়োগ 0। তাহলে 4/3 বিয়োগ 0 ভাগ হচ্ছে 8 বিয়োগ 0 ইন্টু একটা এক্স। জিরোটা লিখি না আমরা, তোমাদের বোঝার জন্য লিখলাম আর কি, কারণ আমার 4/3 থেকে 0 বিয়োগ দেওয়া যায় না দেওয়া, তাই এখানেও একই, এই জন্য আমরা ওই জিরোটা লিখবো না পরবর্তীতে, ঠিক আছে। তাহলে আমরা পাবো হচ্ছে 4 এর হচ্ছে 24, 1 এর 6x, বা আমরা পাচ্ছি 6y, x - 6y = 0। ওকে, এবার ও কিউ এর সমীকরণ এবার একবার লিখবো, এবার আর 0 লেখার দরকার নেই আমাদের। তো y = mx, তাহলে y = mx লিখে নিই। যেহেতু y = mx কেন লিখছি, মূল বিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণ হচ্ছে y = mx, তাই লিখতেছি। হ্যাঁ, তাহলে এখন দেখো y = mx, y m মানে হচ্ছে, m মানে হচ্ছে কোটিদ্বয়ের অন্তর মানে 4 বিয়োগ 0 মানে শুধু 4, আর ভুজদ্বয়ের অন্তর হচ্ছে 0 বিয়োগ 0। এই কিউ এর স্থানাঙ্ক কই রে, কিউ এর স্থানাঙ্ক লিখে নি, 4, হচ্ছে 8/3। তাহলে কোটি হচ্ছে 8/3, 8/3 বিয়োগ 0 লিখলাম না, নিচে হচ্ছে 4, নিচে হচ্ছে 4 বিয়োগ 0, 4 বিয়োগ হচ্ছে 0 ইন্টু এক্স। 0 লিখলাম না, 0 বাদ দাও, তাহলে 8/12। তাহলে আমরা পেলাম হচ্ছে y = 2/3x বা 2x - 3y = 0। নিজের মতো করে ক্যালকুলেশন করে নিও। এই দুটা অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অনেক সময় 4 মার্কের জন্য আসে, অনেক সময় আবার 2 মার্কের জন্য আসে। তাহলে আমাদের একটু খেয়াল করতে হবে যে দুইটা মধ্যবর্তী খণ্ডিত অংশ কোনটা। মধ্যবর্তী খণ্ডিত অংশ বলতে আমরা কিন্তু এইটুকু অংশ বোঝাবো, এই যে এইটুকু, এই পুরা রেখাটা কিন্তু না, এই যে। ওকে, এবার দেখো আমি এবার আরো একটা ইম্পর্টেন্ট অঙ্ক করে দিচ্ছি, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো যে চারটা রেখা দেওয়া আছে, x - 4 = 0। আমরা গত ক্লাসে বলেছিলাম যখন আমার একটা রেখার মধ্যে শুধু x বা শুধু y থাকবে, তো ওই রেখাটাকে একটু চালাকি করে এরকম করে লিখে নিব, এই যে, ঠিক আছে, এভাবে লিখে নিব, বুঝতে পেরেছো। তারপর 2 নম্বর রেখা দেওয়া আছে এখানে, y - 5 = 0, এখানে লিখে নিই হচ্ছে y = 5। 3 নম্বর রেখা দেওয়া আছে দেখো, y
3 নম্বর রেখা দেওয়া আছে x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। আমরা একটু চালাকি করে কি করব, x মাইনাস 3 লিখবো 3 নম্বর রেখা, এটা 2 নম্বর। আর 4 নম্বর রেখা দেওয়া আছে এখানে y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা আমি নাম্বারিং না করে এটা y ইজ ইকুয়াল টু মাইনাস 2। তো এটা একটু করে নেব। আবার বলছি, কোন রেখার সমীকরণের মধ্যে যদি শুধু x বা শুধু y থাকে, তাহলে আমরা ওই রেখাগুলা যদি দাগানোর প্রয়োজন পড়ে আমাদের, তাহলে এইভাবে দাগানো আমাদের সহজ। ঠিক আছে? তো আমাদের প্রশ্ন হচ্ছে যে এই 4টা রেখা দ্বারা, প্রশ্নটা আমি মুখে বলছি, এই 4টা রেখা দ্বারা গঠিত চতুর্ভুজের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য এবং সমীকরণ বের করো। তো এই 4টা রেখা যখন এই ধরনের প্রশ্ন আসবে, যে 4টা রেখা দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল এটা ওটা সেটা, তখন আমরা একটু দাগায় নিব। দেখো, দাগানো খুবই সহজ, আমি দাগানো দেখাচ্ছি তোমাদের। বড় করে এরকম করে নিবা, এটা x অক্ষ দিবা, এটা y অক্ষ দিবা। তো 1 নম্বর রেখা যখন দাগাবো, দেখো তো খেয়াল করে, x ইজ ইকুয়াল টু 4। গত কথা দাগানো শিখেছি কিন্তু। x এর মান 4 এই দিকে দিব আমরা, এই দিকে। এই যে x এর মান 4 দিলাম, এই যে x এর মান 4 দিলাম, x এর ডান দিকে, এটা মূল বিন্দু। তাহলে x এর মান 4, এটা 1 নম্বর রেখা দিলাম। আমি যদি একটু দেখাই, এই যে 1 নাম্বার, এই পাশেও 1 নাম্বার দেখাবা, দুই পাশেই দেখাবা। এবার দেখো 2 নম্বর রেখা দাগাবো, y ইজ ইকুয়াল টু 5। y ইজ ইকুয়াল টু 5 মানে কি, উপরে যাবে, y এর মান 5 উপরে পজিটিভ। এই যে y ইজ ইকুয়াল টু 5 দাগালাম, মানে দাগাবা। এই যে 2 নম্বর রেখা এখানে দিবা, এখানেও দিবা, দুই পাশে 2 নম্বর দিয়ে দিবা, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। 3 নম্বর রেখা দেখো, x ইজ ইকুয়াল টু -3। এই যে x ইজ ইকুয়াল টু -3 কিন্তু এইদিকে আসবে, 3 নম্বর রেখা x ইজ ইকুয়াল টু -3। খেয়াল করে দেখো, x এর মান -3, এই যে x এর মান এদিকে 3। ঠিক আছে? এবার 4 নম্বর রেখা দেখো, y ইজ ইকুয়াল টু -2। y ইজ ইকুয়াল টু -2 কিন্তু নিচের দিকে নামবে। এই যে 4 নম্বর রেখা, y পাশে দিলাম। এই 4টা রেখা দ্বারা কিন্তু একটা চতুর্ভুজ তৈরি হয়েছে, খেয়াল করে দেখো। এই 4টা রেখা দ্বারা একটা সুন্দর চতুর্ভুজ তৈরি হয়েছে। খেয়াল করো কোথায় কোথায় রেখাগুলা মিলিত হয়েছে। এই যে 1 এবং 2 এখানে মিলিত হয়েছে, নাম দাও এ। এই যে 2 আর 3 মিলিত হয়েছে এখানে, এই যে নাম দাও বি। এই যে 2 আর 3 আর 4 মিলিত হয়েছে, দেখো এখানে, নাম দাও সি। 4 আর 1 মিলিত হয়েছে এখানে, ডি। দেখো একেবারে সহজ। দেখো তো, এ আর 1 আর 2 মিলিত হয়েছে এই বিন্দুতে, তাহলে এই বিন্দু স্থানাঙ্ক কত হবে? দেখো তো খেয়াল করে, 1 আর 2 এর দিকে তাকাও তো। আমরা জানি যে যে দুইটা রেখা কোনো বিন্দুতে মিলিত হয়েছে, মানে ছেদ করেছে, সেই ছেদ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ওই রেখা দ্বয়ের সমাধান করলে যা পাবো, সেই x আর y এর মান। তো এখানে দেখো তো, 1 আর 2 কিন্তু এই বিন্দুতে ছেদ করেছে। আমি আর অত বেশি লিখছি না এই অঙ্কের জন্য, তো আমরা একবারে লিখবো। তাহলে 1 এবং 2 এর যদি আমি 1 এবং 2 সমাধান করি, x এর মান পাবো 4, y এর মান পাবো 5। তাহলে ছেদ বিন্দু হবে 4, 5 লিখে ফেলবো। এবার দেখো বি বিন্দু স্থানাঙ্ক আমি লিখতে চাচ্ছি। কোন কোন রেখা? 2 আর 3 এর ছেদ বিন্দু। দেখো 2 এর দিকে তাকাও, 2 এর মান কি? y এর মান 5। y এর মান কিন্তু 5, আগে কিন্তু y লেখা যাবে না, কারণ স্থানাঙ্ক লেখার সময় কিন্তু আমাকে আগে x এর মান লিখতে হয়। তো x এর মান কত? -3, তাই আমরা লিখবো -3, 5। 2 আর 3 থেকে লিখলাম। এবার দেখো এখানে 3 আর 4, 3 আর 4 এর দিকে তাকাও তো, x আর y এর মান ভেরি সিম্পল, -3। তাহলে -3 নিলাম, আর y এর মান হচ্ছে -2। ওকে, এবার ডি বিন্দু আসো তো, 1 আর 4, 1 আর 4 এর দিকে তাকাও তো। একই আমার x পেয়েছি, একই x এর মান কত? 4, আর 4 নম্বরে আমার x y এর মান হচ্ছে -2। শেষ শেষ। তাহলে আমাদের a b c d প্রত্যেকটা স্থানাঙ্ক পেয়ে গেলাম। আমরা একবারে লিখবো, কিন্তু এত বেশি কথা লেখার দরকার নাই। বলবো কি, দেখো তো, 1 ও 2 এরকম লিখবো। আমি একটা লিখে দেখাচ্ছি, 1 ও 2 নং রেখা এ অফ একবারে 4, 5 বিন্দুতে ছেদ করে। তোমার হিসাব নিকাশ করে এত কথা লেখার দরকার নাই, ছেদ করে একবারে। ওকে, তারপর ওই রকম ভাবে লিখবা 2 ও 3 নং রেখা, ভেরি সিম্পল, বি অফ -3, 5 বিন্দুতে ছেদ করে। সিমিলারলি 3 ও 4 নম্বর রেখা, 4 নং রেখা, সি অফ -3, -2 বিন্দুতে ছেদ করে। এবার দেখো 4 আর 1, 4 এবং 1 নং রেখা, ডি অফ কত রে? 4, -2 বিন্দুতে ছেদ করে। তো আগেই গত ক্লাসে শিখেছি আমরা, সহজ। এখন আমাকে যদি বলে যে এসি কর্ণের দৈর্ঘ্য কত, বের করতে পারবো। দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র জানি আমরা সবাই। যদি বলে বিডি কর্ণের দৈর্ঘ্য কত, বের করতে পারবো, ভেরি সিম্পল। আবার যদি বলে এসি কর্ণের সমীকরণ বের করো, এই যে দুটি নির্দিষ্ট বিন্দুগামী রেখার সমীকরণ। আবার বিডি কর্ণের সমীকরণ বের করতে বললো, দুটি নির্দিষ্ট বিন্দুগামী রেখার সমীকরণ আমরা গত ক্লাসে শিখেছি।
এটা আমি আর করে দিলাম না, ঠিক আছে, ক্লাস নোটে আমি দিয়ে দিব, ক্লাস নোটে দিয়ে দিব। তাহলে দেখো ঢাকা ইউনিভার্সিটিতে একটা প্রশ্ন আসছে, একই সেম অঙ্ক 6-4 নাম্বারে, যে x = 3, y = 4। আমি এটা করায় দিব না, এটা তোমরা করবা। x = 5, তারপর হচ্ছে y = 6। রেখাগুলি দ্বারা হ্যাঁ উৎপন্ন উৎপন্ন আয়তের, যে আয়তক্ষেত্র বা চতুর্ভুজ যাই বলো না কেন, আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের সমীকরণ বের করো। কর্ণদ্বয়ের দৈর্ঘ্য চাইতে পারে, তার দৈর্ঘ্য নির্ণয় সূত্র বসাবো, আর সমীকরণ চাইলে আগের মতো দাগাবো, আর ওই যে 4টা বিন্দু স্থানাঙ্ক বের করে নেবো আমরা, ঠিক আছে। একেবারে দেখো খুবই সহজ, এক্স ওয়াই জেড এগুলা কিন্তু বড় সমীকরণ না, ছোট্ট সমীকরণ। এই জন্য শুধুমাত্র একটা চলক আছে, একটা চলক যুক্ত সমীকরণ দাগানো খুবই সহজ। কর্ণদ্বয়ের, দেখো বেসিক ক্লাস যেটা করেছি তার বাইরে কিন্তু যাবে না একটা অঙ্ক। আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের সমীকরণ নির্ণয় করো, তোমরা নিজেরাই করবা, আমি এটা করাচ্ছি না। সমীকরণ নির্ণয় করো সেম আগেরটার মতো, ওকে, আমি এটা আর করাচ্ছি না। এবার খেয়াল করো, এবার একটা খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম আমি করাবো। চিত্র আঁকানো প্রবলেমই আগে শেষ করে দিই, ঠিক আছে। চিত্র আঁকানো প্রবলেম গুলো আমি আগে শেষ করে দিই, যেগুলো আমাদের চিত্র আঁকাতে হয়, বিভিন্ন বোর্ডে আসছে এবং বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসছে, ঠিক আছে। আমরা একটু দেখাবো 12 নাম্বার, 12 নাম্বার হচ্ছে 4 নাম্বার আমরা একটু করব, ঠিক আছে। x = a, দেখো y = b, আর y = mx, y = mx। রেখাদ্বয় যে ত্রিভুজ গঠন করে, রেখাত্রয় যে ত্রিভুজ গঠন করে, যে ত্রিভুজ, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, গঠন করে, খুবই ইম্পর্টেন্ট, তার ক্ষেত্রফল বের করো। তার ক্ষেত্রফল নির্ণয় সূত্র আমরা সকলে জানি, ক্ষেত্রফল নির্ণয় করো, ঠিক আছে। 3.3 এ আছে এগুলো। ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাকে 3টা বিন্দু লাগবে। ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের মাথা কয়টা? 3টা, 3টা বাহু, 3টা ছেদ বিন্দু, শীর্ষবিন্দু। সেই 3টা বিন্দু স্থানাঙ্ক জানলেই আমরা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে ফেলবো। তো 3টা বিন্দু স্থানাঙ্ক বের করার জন্য আমার এই ত্রিভুজটা অঙ্কন করতে হবে। দেখো অঙ্কন করছি, খুবই সিম্পল, আমি একটু দেখাচ্ছি তোমাদের, দেখাচ্ছি, বড় করে দেখাই। এই যে এক্স, এই যে ওয়াই, দেখো এক্স ইজিক্যাল টু এ, এক্স এর মান এ, অবশ্যই পজিটিভ, এ দাগালাম, এই যে এক্স ইজিক্যাল টু এ, রেখা 1 নং রেখা দাগালাম, এই যে 1 নং রেখা। এক্স ইজিক্যাল টু এ কে আমরা বললাম 1 নং রেখা, ওয়াই ইজিক্যাল টু বি কে বললাম আমরা 2 নং রেখা। প্রদত্ত রেখাত্রয়ের সমীকরণ লিখে নিবা, আর ওয়াই ইজিক্যাল টু এম এক্স। তো ওয়াই ইজিক্যাল টু এম এক্স রেখা আমরা চিনি না? অবশ্যই চিনি। ওয়াই ইজিক্যাল টু এম এক্স রেখাটার নাম কি? মূল বিন্দুগামী যে কোনো সরল রেখা। এবার দেখো y = b দেখাবো, এই যে y = b দেখালাম, এই যে y = b দেখালাম, 2 নম্বর রেখা, দুই প্রান্তে দিই 2 নম্বর রেখা। এবার y = mx দেখাবো। একটা কথা এখানে বলে রাখি, এই y = mx জানা, এই ছেদ বিন্দু দিয়ে দেখানোর দরকার নেই, ছেদ বিন্দুর উপরে বা নিচ দিয়ে দেখাবা। যেহেতু ছেদ বিন্দু দিয়ে দাগালে কিন্তু ত্রিভুজ গঠনই হবে না। এই যে এইদিকে দেখাবো না, হয় উপরে দিয়ে দেখাবো, নাহলে একটু নিচে দেখাবো। উপরে দেখালাম, এই যে উপরে দেখালাম। y = mx, এই যে y = mx এর 3 নম্বর রেখা, 3 নম্বর রেখা, ঠিক আছে। y = mx মানে কি? অবশ্যই মূল বিন্দুগামী যে কোনো সরল রেখা, মূল বিন্দুগামী যে কোনো সরল রেখা। এখন দেখো তো এই 3টা রেখা দ্বারা গঠিত ত্রিভুজ কি হয়েছে, দেখো খেয়াল করো। এই যে এই বিন্দু ছেদ বিন্দু, দেখো এই যে একটা ছেদ বিন্দু, এটা হচ্ছে 1 আর 3 এর ছেদ বিন্দু। আর কোনটা দেখো তো, আর কোনটা? এই যে একটা, এই যে 1 আর 2, আর এই যে একটা, এই যে একটা, এই যে 2, ঠিক আছে, 3 আর 2 এই রেখাতে। আমি এখন দেখো তো আমি দেখো সিকোয়েন্স অনুসারে যাই, 1 আর 2 কোনটা? 1 আর 2 কোনটা রে? 1 আর 2, এই যে এটা, এটার নাম দেওয়া হচ্ছে 1 আর 2, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। এখান থেকে আমি 3টা বিন্দুর আমি একটু স্থানাঙ্ক বের করে নিব। 3টা বিন্দুর স্থানাঙ্ক বের করে রাখো, খুবই সহজ, খুবই সহজ। এই একটু ওই লিংক দিয়ে দিও, জুবাইদ আসো নাকি? হ্যাঁ আসো তো। 3টা বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিব, কিন্তু বের করে নিবো আমরা। দেখো তো 1 আর 2 থেকে তো স্থানাঙ্ক বের করা খুবই সহজ, তো অন্যগুলা থেকে একটু হিসাব করতে হবে। 1 ও 2, 1 ও 2, দেখো তো 1 ও 2 কত বিন্দু সেট করেছে? 1 ও 2 হচ্ছে, যদি সমাধান করি তাহলে x = a পাচ্ছি, y = b পাচ্ছি। 1 ও 2 a অফ, 1 ও 2 দেখো এই বিন্দু সেট করেছে, a অফ a, b বিন্দুতে সেট করেছে, লিখলাম। বি বিন্দুতে
ছেদ করেছে। ওকে, এবার দেখো তো আমি বি বিন্দু স্থানাঙ্ক বের করব। 1 ও 3, 1 ও 3, তো 1 ও 3 একটু সমাধান করো না। এই যে আমি যেভাবে লিখছি না এভাবে লিখলেই হবে, কিন্তু এত ডিটেলস লেখার দরকার নেই। 1 ও 2 নটিক্যালতে বলতে বুঝাচ্ছি আমরা যে 1 ও 3 আমরা সমাধান করব। 1 আর 3 সমাধান করো তো। 1 এক্স এর মান কত? a, এই এক্স এর মান এখানে বসায় দাও, y এর মান বের করতে হবে। y ইজ ইকুয়াল টু এম এ। অতএব আমি কি পাচ্ছি এখানে দেখো তো, বি অফ এ এম এ বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, বিন্দুতে ছেদ করেছে, বিন্দুতে ছেদ করে। একবার লিখলেই হবে, কোনো হিসাব নিকাশ দেখানো লাগবে না। এবার দেখো, এবার সি বিন্দু, সি বিন্দু মানে কি 2 আর 3, 2 ও 3, 2 ও 3, সি অফ 2 ও 3 একটু সমাধান করে নাও না বামে ডানে। 2 ও 3 একটু বামে ডানে সমাধান করে নি। 2 এর মধ্যে ওয়াই এর মান বি, ওয়াই এর মান বি লিখলাম ডান পাশে, ওয়াই এর মান কিন্তু ডান পাশে, তো ওয়াই এর মান এখানে বসাও তো। বি ইজ ইকুয়াল টু এম এক্স, এক্স ইজ ইকুয়াল টু বি ভাগ এম, এক্স ইজ ইকুয়াল টু বি ভাগ এম। এটা যেন ভুল না হয়, এক্স এর মান আগে লিখতে হয়, ওয়াই এর মান পরে লিখতে হয়, মনে রাখবা। এই যে 1 ও 3 আমি যদি সমাধান করি তাহলে দেখো এক্স এর মান পাচ্ছি বি ভাগ এম, আর ওয়াই এর মান তোমার বি দেওয়া আছে। তিনটা বিন্দু কিন্তু স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি। এ বিন্দু হচ্ছে এ কমা বি, বি বিন্দু হচ্ছে 0 কমা এম এ, আর সি বিন্দু হচ্ছে বি ভাগ এম কমা বি। তো এখন আমাদের ক্ষেত্রফল নির্ণয় কোনো বিষয় আমাদের জানা আছে। ক্ষেত্রফল নির্ণয় মনে আছে নাকি দেখি একটু, আবার একটু রিভিউ করে নিই। অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এবিসি এর ক্ষেত্রফল সবাই জানি আমরা, সবাই জানি, না জানলে আবার লিখে দেখে নাও। হাফ নিবা, নির্ণায়ক চিহ্ন দিবা, তিনটা বিন্দুর বা একই কমে। তিনটা বিন্দু, এটা খেয়াল করো। তিনটা বিন্দু স্থানাঙ্ক পেয়েছে একটা ত্রিভুজের, প্রথম তিনটা এ বি সি, প্রথম তিনটা, এই যে এটার প্রথমটা, এটার প্রথমটা, এটার প্রথমটা আমরা প্রথম কলামে লিখবো, প্রথম সারিতে কিন্তু না, প্রথম কলামে লিখবো। তো আমরা এবিসি এর এ আগে লেখো, লিখলেই হয়েছে একটা। তো আমি এবিসি যেহেতু লিখেছি, এ লিখলাম, এ 0 বি ভাগ এম, এ 0 বি ভাগ এম প্রথম কলামে। পরের তিনটা, যে দ্বিতীয়টা, 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 একটু খেয়াল করি, এখান দিয়ে শুরু করেছিলাম কিন্তু, এ 0 বি ভাগ এম প্রথম কলামে। এবার বি এম এ বি, বি এম এ বি, দ্বিতীয় তিনটা সিকোয়েন্স কিন্তু মেইনটেইন করে নিবে। ঠিক আছে, এ বি সি, এর প্রথমটা, বি এর প্রথমটা, সি এর প্রথমটা, আবার এ এর দ্বিতীয়টা, বি এর দ্বিতীয়টা, সি বিন্দুর দ্বিতীয়টা, আর একটা 1 1 1 নিব। ঠিক আছে, এটা আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা শিখেছি 3.3-এ। যেখান থেকে আমরা নির্ণায়কের মাধ্যমে এটা করে ফেলবো। মনে রাখবো, এরকম ক্ষেত্রফল আমাদের পরীক্ষায় মোটামুটি আসে অঙ্কের মধ্যে সরল রেখায়। তো আমরা কি করব, আমরা হচ্ছে একটা অপারেশন করে নিব। একটা অপারেশন করে নিলে ওই নির্ণায়কের অপারেশন, 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়,
1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়। এই অপারেশনটা করে নিলে আমাদের ক্যালকুলেশনটা একেবারে সহজ হয়ে যায়। একটা অপারেশন করে নিচ্ছি। অপারেশন করতে হলে দেখো উপর থেকে নিচে অপারেশন, তার মানে এই অপারেশনের নাম হচ্ছে রো অপারেশন। উপর নিচ অপারেশন মানে রো অপারেশন। সাইড বাই সাইড, এই পাশ থেকে এই পাশ, সাইড বাই সাইড, বামে থেকে ডানে বা ডান থেকে বামে, এটাকে বলি আমরা কলাম অপারেশন। আর উপর নিচে আমরা বলবো হচ্ছে রো অপারেশন। তো অপারেশন করলে অবশ্যই তুমি ডান পাশে কিন্তু অপারেশনটার নাম দিয়ে দিবা, লিখে দিতে হবে যে আমি r1 প্রাইম ইজ ইকুয়াল টু কি লিখতে চাচ্ছি, r1 মাইনাস r2 লিখতে চাচ্ছি। r1 মাইনাস r2 একটা করে লেখো, a বিয়োগ 0, a বিয়োগ 0, b বিয়োগ ma, আর 1 বিয়োগ 1, 1 বিয়োগ 1 লিখে নিচ্ছি। নির্ণয় তোমরা অনেকদিন ধরে হয়তো বা করো নাই। এবার আরেকটা করব, r2 প্রাইম মানে দ্বিতীয় সারি করবে। এবার r2 মাইনাস r3 করলাম, তাহলে r2 মাইনাস r3 কিন্তু, তাহলে 0 মাইনাস b ভাগ m, তারপর হচ্ছে ma মাইনাস হচ্ছে b, আর এখানে 1 বিয়োগ 1। আর লাস্টেরটা কিছু করব না আমরা, কারণ আমাদের টার্গেট দেখো, আমরা যখন নির্ণয় করেছি তোমাদের পড়িয়েছি বলেছি টার্গেট আমাদের দুইটা জিরো আনা, যে কোনো একটা সারিতে অথবা যে কোনো একটা কলামে দুইটা জিরো আনা। দুইটা জিরো তো আমি পেয়ে গেছি। হাফ ইন্টু একটা লাইন আমি বড় লিখেছি, a মাইনাস b ভাগ m, b ভাগ m, এখানে b মাইনাস m a, m a মাইনাস b, 0 0 1। তো আমাদের জানা আছে যে সারি বা যে কলামটা 0 0 1 সম্বলিত, সেই 1 এর সারি কলামটা বাদ যায়। 1 এর সাথে সারি, 1 এর সাথে কলাম, দেখো যে 1 এর সারি 1 এর কলাম লাল কালে যে দেখালাম আমি, এই দুটা বাদ দিয়ে আমরা পরের লাইনে লিখি। নির্ণয়কে যখন আমরা পড়বো তোমরা জানো, একটু আমি একটা বা দুটা ক্লাসে রিভিশন কমপ্লিট করে দিব, তোমরা আমার সাথে সাথে প্র্যাকটিস করে ফেলবো। আমরা ওখানে আমরা সরাসরি প্র্যাকটিসে চলে যাব, ওখানে বেসিক ক্লাস একটা নিব, একটা আমি প্র্যাকটিস করাবো, ঠিক আছে? তো সারি কলাম বাদ, a মাইনাস বি ভাগ এম, ওটা পরে করাবো, ওটা তোমরা সবাই পারো মোটামুটি। বি মাইনাস এম এ, এখানে একটা মাইনাস কমন নিয়ে নাও তো। প্রমাণে কি আছে? প্রমাণে আছে কি দেখে নি একটু, বি মাইনাস এম এ, বি মাইনাস এম এ মাইনাস কমন নিলে কি হয়, বি মাইনাস হচ্ছে এম এ হয়। এই একই রকম করার জন্য আমরা করলাম, ঠিক আছে? বি মাইনাস এম এ, 1 এর সারি 1 এর কলাম বাদ। ওকে, 1 এর সারি হইলো আমাদের, না ভুল করছি কোথাও? যাক, ভুল হলে পরে বুঝবো না, এটা প্রমাণ করতে বলেছে, প্রমাণ না মিললে বুঝবো যে ভুল হয়েছে। তো হাফ ইন্টু, খেয়াল করে দেখো, হাফ ইন্টু, আমি যদি এখন এটা দুটা কলাম পেয়ে গেছি, দুটা সারি দুটা কলাম পেয়ে গেছি, আর গুণ করব। তাহলে আর গুণ করলে কি পাচ্ছি, মাইনাস এ ইন্টু বি মাইনাস এম এ, ব্র্যাকেট দিই, মাইনাস মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস হয়ে গেল, প্লাস হয়ে গেল, বি ভাগ এম ইন্টু, বি ভাগ এম ইন্টু বি মাইনাস এম এ। হ্যাঁ, এই যে একটু দেখাই তোমাদের, এই যে এটার সঙ্গে এটা গুণ করেছি, বিয়োগ এটার সাথে এটা গুণ, তো বিয়োগ এখানে একটা বিয়োগ চিহ্ন আছে, প্লাস বি ভাগ এম লিখেছি, এই আর কি, ঠিক আছে? তো আমরা যদি একটু দেখাই যে একটু হাফ কমন নিলাম, তো এখানে কি আসে দেখি তো, এখানে কি আসে একটু দেখে নিই। এ বি মাইনাস, আমি একটু এখানে বুদ্ধির একটু ভুলই করেছি, এই বি মাইনাস এম এটা কমন নিলে আমাদের কাজ হতো, বি মাইনাস এ কমন নিয়ে নিই, হাফ ইন্টু বি মাইনাস এম এ কমন নিলে আমাদের ছোট্ট হয়ে যাবে, দেখো তো, এখানে থাকতো এ, এখানে থাকতো হচ্ছে মাইনাস বি ভাগ এম, না নিলেও হবে, যেহেতু আমি সুযোগ পাচ্ছি কেন নিব না, মাইনাস 1, এই যে এটা নিলে আমাদের আরো সুবিধা হয়ে গেল। আমি যদি এই লাইনটা করে নিই তাহলে আমাদের সুবিধা হয়ে গেল, যেহেতু এই কলামের মধ্যে বি মাইনাস এম এ আছে, এই কলামের মধ্যে বি মাইনাস এম এ আছে, এবং প্রমাণের মধ্যেও বি মাইনাস এম এ আছে, কমন নিয়ে নিলাম এর জন্য। ওকে, তাহলে আমরা এই লাইনটা একটু কেটে দিচ্ছি, কেটে দিয়ে পরের লাইনটা লিখতেছি। পরের লাইনটা আমি কি পাচ্ছি, হাফ ইন্টু, হাফ ইন্টু, খেয়াল করো, বি মাইনাস এম এ, বি মাইনাস এম এ, ঠিক আছে? আর এখানে হচ্ছে আমি যদি আর গুণ করি, এই মাইনাসে প্লাস বি ভাগ এম, মাইনাস মাইনাস এ, মাইনাস এ, মাইনাস এ, মাইনাস বি ভাগ এম, মাইনাস বি ভাগ এম। একটু লিখে নিই, হাফ ইন্টু বি মাইনাস এম এ, এখানে যদি আমি কমন নিই, মাইনাস এম এ মাইনাস বি ভাগ এম, ঠিক আছে, ইজ ইকাল টু মাইনাস
1/2m যদি আমরা নিই বি মাইনাস এম এ, এখানে মাইনাস কমন নিয়েছি, ঠিক আছে, তাহলে বি মাইনাস, এখানে দেখি প্লাস বি বর্গের বি মাইনাস এম এ, তাহলে আমরা এখানে বি মাইনাস এম এ, এখানে মাইনাস কমন না লাগতেছে না, 1/2m বি মাইনাস এম এ হোল স্কয়ার, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। হ্যাঁ, এত বর্গ একক ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এত বর্গ একক, প্রমাণ করো। তো আমরা প্রমাণ করে ফেলেছি। তো খেয়াল করে দেখো, এরকম একটা ত্রিভুজ বা বিভিন্ন তিনটা রেখা যদি থাকে, যে কোনো তিনটা রেখা, প্রথমে আমরা সেটাকে গ্রাফিক্যালি প্রেজেন্ট করব। প্রেজেন্ট করে নিয়ে ওই তিনটা ছেদ বিন্দু স্থানাঙ্ক বের করবো। ছেদ বিন্দু বের করা খুবই সিম্পল। যে দুইটা রেখা ছেদ করেছে কোনো একটা বিন্দুতে, ওই বিন্দুর স্থানাঙ্ক পেতে হলে আমাদেরকে ওই দুইটা রেখার সমাধান করতে হবে। সমাধান করার অর্থ হচ্ছে এক্স এর মান এবং ওয়াই এর মান বের করতে হবে। এক্স এবং ওয়াই এর মান যেটা বের হবে সেটাই ওই বিন্দুর স্থানাঙ্ক। তিনটা বিন্দুর স্থানাঙ্ক বের করে নিয়ে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করা জানি যে প্রথম বিন্দুর প্রথমটা, প্রত্যেকটার প্রথম স্থানাঙ্ক এক কলামে, প্রত্যেকটার দ্বিতীয় স্থানাঙ্কগুলো এক কলামে। এখানে যে সিকোয়েন্স অনুসারে নিব, এখানে আমরা সেই সিকোয়েন্স অনুসারে নিব, সাথে একটা 1 1 1 দিব। ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমরা একটা অপারেশন করে নিলে খুবই সুবিধা হয়। অপারেশন করে না নিলেও হবে, কিন্তু আমরা যখন সিম্বল পাবো, প্রতীক পাবো, এই যে এ বি সি ডি এই ধরনের এম, এগুলো যখন পাবো, একটা অপারেশন করে নিবা, অবশ্যই করে নিবা। তাহলে আমাদের 0 0 1 পাইলে আমাদের কিন্তু সুবিধা হয়ে যায়। ঠিক আছে, করে নিয়ে আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করব। যদি এখানে মাইনাস আসতো, আমরা মডুলাস নিয়ে কিন্তু মাইনাসটাকে অমিট করে দিতে পারবো। বুঝতে পারছো? মনে করো এখানে আমার একটা নেগেটিভ চিহ্ন আসছে, মনে করো ফর এক্সাম্পল এখানে একটা নেগেটিভ চিহ্ন চলে আসছে হিসাব নিকাশ করার পর, কোনো সমস্যা নাই, এটা কোনো ভুলও কিন্তু না। কিভাবে এখন স্যার এটা ভুল কেন না, একটু বলে দিচ্ছি তোমাকে, মানে কনফিউশনটা দূর করার জন্য। যে মনে করো তুমি, আমি মনে করি এখানে এ লিখেছি, বি লিখেছি, সি লিখেছি, লেখার পরে এখানে কিন্তু নেগেটিভ চিহ্ন আসে নাই, ভালো কথা, আসে নাই। তো আমরা যদি এখন এখানে এইভাবে না নিয়ে যদি এই মনে করো আমি এটাকে সি ধরে, এটাকে এ ধরেছি, এটাকে বি ধরেছি, এটাকে সি ধরেছি, এ বি সি ধরেছি, তাহলে একটা নেগেটিভ চিহ্ন চলে আসতো, নেগেটিভ চিহ্ন চলে আসতো। তখন আসার পরে আমরা এখানে একটা বড় করে মডুলাস নিতাম, মডুলাস দিয়ে ইজিক্যাল টু আমরা লিখে ফেলতাম মডুলাস বাদ দিয়ে, লিখতাম আমরা সাইড নোটে যে নেগেটিভ হতে পারে না। কিন্তু একটা বুদ্ধি তোমাদের শিখিয়ে দিই, যদি আমরা উল্টা ভাবে ঘুরি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি আমরা ঘুরি, তাহলে নেগেটিভ মান আসবে না ক্ষেত্রফল। এই যেমন আমি দেখো তো এ বি সি এভাবে যদি আমরা কলাম ওয়াইজ সাজাই, ওই যে আমরা যেখানে সাজালাম, যেখানে সাজালাম না, যে প্রথমটা 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 প্রথমটা, হ্যাঁ, প্রথম দ্বিতীয়টা দ্বিতীয়, এটা যদি কলাম ওয়াইজ এটা সাজাই, এটাকে প্রথম বিন্দু ধরার পর এ সি বি যদি লিখতাম, আমি ওইভাবে চিন্তা করতাম, তাহলে নেগেটিভ চিহ্ন আসতো। নেগেটিভ চিহ্ন আসতো, কিন্তু ভুল না, আবারও বলছি, তাও ভুল কিন্তু না। আমাদের এই যে উল্টা ভাবে ঘুরলে আমাদের নেগেটিভ চিহ্ন আসে না। ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি বিন্দুগুলা ঘুরাও, তাহলে নেগেটিভ চিহ্ন আসে না। ঠিক আছে, এটা গেল। এবার আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব, সেটা হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা সিকিউ আকার আসে, সেটা আগে সলভ করে নিয়ে আমরা অন্যটাতে যাব। ঠিক আছে, সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রবলেম, এটার নাম হচ্ছে 15 নাম্বার। 15 নাম্বার প্রবলেমটা একটু দেখবো আমরা। ঠিক আছে, এটা সিকিউ আকারে তোমাদের খুবই আসে, চিত্র আকারে আসে। এখানে আমরা কথাটা আগে লিখবো, চিত্র আকারে প্রেজেন্ট করব, তারপর আমরা প্রবলেমটা সলভ করব। ঠিক আছে, এখানে এই অঙ্কটাই বেশি আসে, আর তেমন আর একটা আছে 13 নাম্বারটা বেশি আসে। ঠিক আছে, অন্যগুলা তেমন খুব একটা বেশি আসে না। তাহলে আমাদের এখানে প্রথমে আমরা 19 নাম্বার 15 নাম্বারটা করছি। লিখা আছে, এখানে যে অঙ্কটা আমরা লিখতেছি লিখা আকারে আসে না সাধারণত, চিত্র দেওয়াই থাকে, চিত্র দেওয়াই থাকে। যদি লিখা আকারে আসে তো আমরা চিত্র দাগায় নিচ্ছি। ও এ বি সি, ও এ বি সি একটি সামান্তরিক, খুবই ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট। একটি সামান্তরিক, একটি সামান্তরিক, আচ্ছা, একটি সামান্তরিক এক্স অক্ষ বরাবর ও এ অবস্থিত, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর ও এ অবস্থিত। ঠিক আছে, এক্স অক্ষ বরাবর ও এ অবস্থিত। খেয়াল করব, এক্স অক্ষ বরাবর ও এ অবস্থিত, ওসি এর সমীকরণ হচ্ছে y = 2x। ওসি এর সমীকরণ, ভালো করে আমি এটা দেখাবো, সমীকরণ y = 2x বিভিন্ন ভাবে কিন্তু এটা আসে, চার ভাবে আসতে পারে, চার ভাবে আসতে পারে এটা।
ঠিক আছে, এই অঙ্কটায় 4 ভাবে আসতে পারে। y is equal to 2x, বি বিন্দু স্থানাঙ্ক খেয়াল করব আমরা। বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4,2, 4,2, 4,2, ঠিক আছে। তো আমাদের প্রশ্ন হচ্ছে এ ও সি বিন্দু স্থানাঙ্ক বের করো। সি বিন্দুর স্থানাঙ্ক, তো এ আর বি সি বিন্দু স্থানাঙ্ক এবং এসি কর্ণের সমীকরণ। তো বুঝতেই পারছো এ আর সি বিন্দু স্থানাঙ্ক বের করলে এসি কর্ণের সমীকরণ আমরা এমনি পেয়ে যাব। একটু চিন্তা করে দেখি তো, প্রথমে আমি যদি অঙ্কটা এইভাবে এই পরীক্ষায় আসলো, লজিক্যালি চিন্তা করো তো, যে ও এ এক্স অক্ষ বরাবর অবস্থিত, তো এক্স অক্ষ তো এইদিকে হতে পারে, এক্স অক্ষ এইদিকে হতে পারে না, এইদিকে হবে না এই অঙ্কের ক্ষেত্রে আপাতত। কারণটা হচ্ছে দেখো তো, এই যে বি, আমাদের সামান্তরিকের নাম কি? সামান্তরিকের নাম হচ্ছে ও এ বি সি, কিন্তু এই সিকোয়েন্সটা কিন্তু আমাকে মানতে হবে। ও এ দিলাম এদিকে, এখন প্রশ্ন, স্যার বি কি নিচে নামতে পারে না? না, কেন? এই যে বি বিন্দু স্থানাঙ্ক 4,2, তার মানে এটা অবশ্যই প্রথম চতুর্ভাগে থাকবে, অবশ্যই এটা প্রথম চতুর্ভাগে থাকবে। 4,2 কখনোই এই চতুর্ভাগ, এই চতুর্ভাগ বা এই চতুর্ভাগে যাবে না। এক্স এর মানও পজিটিভ, ওয়াই এর মানও পজিটিভ। একটু বলছি পরের অঙ্ক, পরের অঙ্ক হচ্ছে বি বিন্দু স্থানাঙ্ক, আমি 15 করছি, এটা 15 তোমরা নিজেরাই করবা। বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে -4,2, এক্স এর মান -4,2, তাহলে কিন্তু ও এ আর এই বরাবর হতো না, ওই হচ্ছে এই বরাবর হতো, এটা হচ্ছে এক্স অক্ষ, ঠিক আছে। -4,2 মানে এক্স এর মান নেগেটিভ, ওয়াই এর মান পজিটিভ, এই ঘর, তার মানে বি বিন্দুটা এই ঘরে থাকতো তখন। এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা এখানকার জন্য, এই অঙ্কের এইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। তো আমি 4 গেলাম, তো এখানে আমি নিলাম একটা 4,2 বিন্দু, এটার নাম দিলাম বি। তো আমার তো এটা তো একটা সামুদ্রিক হতে হবে, সামুদ্রিক দাগাও, এ দাগালাম, এই যে খেয়াল করে আমি দাগালাম, মোটামুটি সামুদ্রিকের মতো হইলেই হবে, এত ভালো হওয়া লাগবে না, মোটামুটি হইলেই হবে, ঠিক আছে। সামুদ্রিকের মতো হইতে হবে, কিন্তু আমাদের সামুদ্রিকের মতো সবকিছু আমরা ব্যবহার করব। যে আমি দেখো তো এখানে ও আর বিসি, এটা ও এ বিসি সামুদ্রিক হয়ে গেছে, তো ও আর বিসি কিন্তু সমান, এখানে দেখতে কিন্তু একটু ছোট লাগতেছে, ছোট বড় লাগতেছে, কোনো সমস্যা নাই, আমরা দাগাতে যদি একটু ছোট বড় হয় কোনো সমস্যা নাই, ঠিক আছে। এটা ওয়াই অক্ষ, বুঝতে পেরেছো? বি বিন্দু স্থানাঙ্ক যেহেতু 4,2, সেহেতু এই বি বিন্দুটা এখানে আসবে না। এখন খেয়াল করো তো, 4টা অঙ্ক কিন্তু আসতে পারে একই, একই কথা আছে। বি বিন্দু স্থানাঙ্ক মনে করো -4,2, এই ঘরে যাইতো। বি বিন্দু স্থানাঙ্ক মনে করো দেওয়া ছিল -4, -2, এই ঘরে আসতো বি বিন্দু, তখন এই ঘরে আমি সামুদ্রিক আঁকাতাম। যদি বি বিন্দু স্থানাঙ্ক 4, -2, তাহলে এই ঘরে আসতো, তাহলে এই ঘরে কিন্তু আমি বি বিন্দুটা দিতাম, দিয়ে আমরা সামুদ্রিক অঙ্কন করতাম। এইটার জন্য এই অঙ্কটা এই চ্যাপ্টারের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই বি বিন্দু স্থানাঙ্কের উপর কিন্তু অনেকটা কিছু নির্ভর করবে, অনেক কিছু নির্ভর করবে। ওকে, এবার খেয়াল করো, দেখো যেহেতু আমাদের এটা একেবারে সুন্দরটা আসছে, মানে এই অঙ্কটা করছি, অন্যগুলো তোমরা আশা রাখি পারবা। তো এখন খেয়াল করো যে ও এ বিসি সামুদ্রিক, একটু খেয়াল করো তো, ও সি এর সমীকরণ দেওয়া আছে y = 2x। আমাদের একটা কমন সেন্স কিন্তু আমরা সকল সময় সব সময় জানি, ও সি এর সমীকরণ, তার মানে কি, এই এই রেখার উপর, এই রেখার উপর যদি একটা স্থানাঙ্ক বিন্দু পাই, জানা স্থানাঙ্ক বিশিষ্ট, তাহলে ওই বিন্দু দ্বারা এই রেখার সমীকরণটা সিদ্ধ হবে। সিদ্ধ হওয়ার অর্থ হচ্ছে এক্স এর জায়গায় এক্স স্থানাঙ্কের মান বসাবো, ওয়াই এর জায়গায় ওয়াই স্থানাঙ্কের মান বসালে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়, সেটাকে আমরা সিদ্ধ বলি। তো এখন দেখো তো, খেয়াল করো, এইটা সামান্তরিক, সামান্তরিক যদি এটা হয়, বি বিন্দু এক্স অক্ষ থেকে যত উপরে আছে, যত উঁচায় আছে, সি বিন্দু তত উঁচায় আছে। এই কমন সেন্স কিন্তু আমাদের অবশ্যই লাগবে এই অঙ্কের ক্ষেত্রে। অর্থাৎ বি বিন্দুর স্থানাঙ্কের ওয়াই স্থানাঙ্ক এবং সি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক কিন্তু একই। প্রশ্ন আসতে পারে, স্যার এক্স স্থানাঙ্ক এক না? না, এক্স স্থানাঙ্ক এক হবে কেন? দেখো তো, এই বি বিন্দুটার যত দূরে গেছে, সি বিন্দুটা কি তত দূরে গেছে? নো। দেখো তো, এই এক্স অক্ষ বরাবর দূরত্বকে আমরা এক্স স্থানাঙ্ক বলি, তো ওয়াই অক্ষ থেকে এই বরাবর যে দূরত্বটা, ওয়াই অক্ষ থেকে সি বিন্দুর দূরত্ব, ওয়াই অক্ষ থেকে বি বিন্দুর দূরত্ব তো এক না, না এক না, তাহলে এক্স স্থানাঙ্ক এক হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু দেখো, যেহেতু এটা সামান্তরিক, এইটা বি বিন্দুটা যত উঁচাই আছে, সি বিন্দুটা কিন্তু তত উঁচাই আছে, যেহেতু ও আর হচ্ছে বিসির সমান্তরাল। সুতরাং আমরা বলতে পারি যে বি এবং সি বিন্দুর স্থানাঙ্কের
কোটির মান একই, বি এবং সি বিন্দুর স্থানাঙ্কের, এটাই কিন্তু এখানকার সবচেয়ে ইম্পর্টেন্ট কথা এই অঙ্কের মধ্যে, স্থানাঙ্কের কোটির মান একই। ঠিক আছে, অতএব কোটির মান বি এবং সি এর কোটির মান হচ্ছে 2। দেখো এই যে 4,2, তার মানে কোটির মান 2, তাহলে এই বিন্দুর 2, এই পয়েন্ট 2, তাহলে অতএব এই যে এখন দেখো তো এই 2 ধরে নিলাম হচ্ছে, ধরি সি বিন্দু স্থানাঙ্ক যে কোনটা ধরতে পারো, মন ধরলাম আমি আলফা ধরলাম, আলফা কমা 2 লিখলাম, কোটির মানটা পেয়ে গেছি, আর ভুজের মান হচ্ছে আলফা ধরলাম। ঠিক আছে, এটা কিন্তু আমি ব্যাখ্যা দিয়ে নিবা, কিন্তু অঙ্কের মধ্যে ব্যাখ্যাটা দিয়ে নিবা, যেহেতু বি ও এ বি সি সামান্তরিক, অতএব বি এবং সি বিন্দুর কোটির মান একই, কথাটা একটু লিখে নিব আমরা। হ্যাঁ, লিখে নিয়ে আমরা এটা বসাবো। অতএব y is equal to 2x হতে পাই, y is equal to 2x হতে কি পাই, y এর জায়গায় বসাবো কত, 2 x এর জায়গায় কত বসাবো, আলফা, তাহলে আলফা is equal to 1। তাহলে আমরা বলেছি সি বিন্দুর স্থানাঙ্ক আলফা ইস টু কমা 2, অতএব সি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম, যেটা আমরা চেয়েছিল, সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1,2। দেখো লজিক্যালি একটা জিনিসও কিন্তু তুমি চিন্তা করো, দেখো মিলে গেছে, কিন্তু এটাও কিন্তু এই ঘরে আছে, 1, হচ্ছে 2, আলফার মান 1,2। বুঝতে পেরেছো? এখন খেয়াল করো যে সি বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেছি, ভালো কথা। আমি যদি লিখে নিই, এখানে লাল কালি দিয়ে লিখি, যেটা নতুন করে বের করলাম এটা, তো আমরা লিখলাম 1,2। তাহলে এখন বিসি রেখার দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো না? হ্যাঁ পারবো। তো বিসি রেখার দৈর্ঘ্য নির্ণয় করলে ও এ রেখার দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো না? হ্যাঁ পারবো। কেন? কারণ বিসি রেখা আর ও এ রেখা তো সমান্তরাল এবং সমান এবং সমান্তরাল, তাহলে বিসি রেখার দৈর্ঘ্য বের করার আমার সুযোগ আছে, ও এ রেখার দৈর্ঘ্য বের করার এখানে সুযোগ নাই। কেন? কারণ আমার ও বিন্দু স্থানাঙ্ক আমার জানা থাকলেও মূল বিন্দু এ বিন্দু স্থানাঙ্ক আমার জানা নেই। তাই আমরা কি করছি, এই বিসি দূরত্বটা বের করে নিচ্ছি, বিসিআর হচ্ছে ও এ সমান, তাহলে আমরা লিখছি বিসি ইজ ইকুয়াল টু ও এ ইজ ইকুয়াল টু রুট ওভার অফ, আমাদের জানা আছে দুইটা বিন্দু স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র হচ্ছে, এটার প্রথমটা বিয়োগ এটার প্রথমটা, 4 বিয়োগ 1 হোল স্কয়ার প্লাস 2 বিয়োগ 2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 9 রুট ওভার ইজ ইকুয়াল টু 3। এইবার দেখো ও এ কিন্তু আমি বের করেছি, তাহলে এ বিন্দু স্থানাঙ্ক কি হবে বলো দেখি। অতএব এ বিন্দুর স্থানাঙ্ক 3,0। হ্যাঁ, খেয়াল করো, এ বিন্দুটা যদি এখানে থাকতো তখন লিখতাম -3,0, এই পাশে যদি এই বিন্দুটা থাকতো তখন কিন্তু আমি ও এর দৈর্ঘ্য যখন বের করতাম তখন তো আর -3 পেতাম না, তখন আমি শুধু 3 পেতাম, কিন্তু স্থানাঙ্ক লেখার সময় কিন্তু আমাকে লিখতে হতো -3,0। কথাটা কিন্তু মনে রাখতে হবে আমাদের, এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে ও এ কমা হচ্ছে 0 বা 3,0। বুঝতেই পারছো যে এটা এক্স অক্ষের উপর, এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে ও এ কমা 0, আর এখানে যদি এই বিন্দু থাকতো, যদি থাকতো, তাহলে আমরা লিখতাম এখানকার স্থানাঙ্ক ও এ কমা 0 এই দিকে। তাহলে এখন দেখো আমরা বিসি এর রেখার দৈর্ঘ্য সমান সমান এ ও এ রেখার দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 3 পেয়ে গেছি, স্থানাঙ্ক পেয়ে গেছি, এ বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেছি, সি বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেছি। প্রথম অংশ শেষ। দ্বিতীয় অংশটা দেখো, এসি কর্ণের সমীকরণ। এসি কর্ণের সমীকরণ আমি আর বের করে দেখাচ্ছি না, কারণ আমার দুইটা নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমি বলেছি তোমাদের গত বেসিক ক্লাসে, অল টাইম লাগবে x বিয়োগ x1 ভাগ x1 বিয়োগ x2 ইজ ইকুয়াল টু y বিয়োগ y1 y1 বিয়োগ y2। যদি মনে না থাকে তাহলে আমরা বলেছি ওখানে একটা যে কোনো একটা বিন্দু আমরা লিখে নিব, লিখে নিয়ে xy বিন্দু লিখে নিয়ে ঢালের মাধ্যমে আমরা প্রকাশ করব, বের করে ফেলবো। ঠিক আছে, তো আমরা ওই ঢালের উপর আর নির্ভরশীল হয়ে থাকবো না, আমরা এটা যেহেতু মোস্ট ইম্পর্টেন্ট একটা সূত্র, দুটি নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখা সমীকরণ, সরলরেখা চ্যাপ্টার বা অন্য চ্যাপ্টার করতে হলে এই সূত্রটা বারবার আসবে, সুতরাং এটা আমরা মুখস্থ করে ফেলবো। ঠিক আছে, সুন্দরভাবে অ্যাপ্লাই করাও শিখবো। এইটা আমাদের কিন্তু হয়ে গেল। 15-র 2টা তোমরা আজকেই করে ফেলবা, ওটা শুধুমাত্র বি বিন্দু স্থানাঙ্ক আছে -4,2, তার মানে বি বিন্দুটা এখানে আসবে, এখানে আসলে ওই দূরত্ব বের করার পরে আমাদের স্থানাঙ্কটা হবে -3,0। সেম অঙ্ক দেওয়া আছে, ওকে, ওইটা আমি আর দেখাচ্ছি না, সেম অঙ্ক আর দেখাচ্ছি না, তাহলে আমরা আগাতে পারবো না। এমনিতেই আমি কিন্তু ধীরে ধীরে তোমাদের ক্লাসটা নিচ্ছি। এখন খেয়াল করো, আমরা আরো একটা প্রবলেম সলভ করব, যদিও এটা করে ফেলেছি অলরেডি করে ফেলেছি। তো আমরা যদি 10 নাম্বার
10 নাম্বার যদি একটু দেখাই তোমাদের, অলরেডি উদাহরণে কিন্তু করে ফেলেছি, বলেছি মোস্ট ইম্পর্টেন্ট। 10 নাম্বার আসলেই মোস্ট ইম্পর্টেন্ট, উদাহরণে দুটা করে ফেলেছি কিন্তু অলরেডি। একটা দেওয়া আছে এক্স প্লাস 2y প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। খুবই সোজা একটা অঙ্ক। অক্ষদ্বয়ের অক্ষদ্বয়ের খণ্ডিত অংশ খণ্ডিত অংশ খণ্ডিত অংশের খণ্ডিত অংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। ভেরি সিম্পল, মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। আগেই বলেছি অক্ষদ্বয় কথাও যেহেতু উল্লেখ আছে, এক্স ডিভাইড বাই এ প্লাস ওয়াই ডিভাইড বাই বি ইজ ইকুয়াল টু 1, এইটা ভাবে আমি চিন্তা করব, স্থানাঙ্ক নির্ণয় করো। এখানে একটা দেখো, হ্যাঁ, অক্ষদ্বয়ের মধ্যবিন্দু স্থানাঙ্ক, পরে আমরা ক্ষেত্রফল নির্ণয় করছি। দেখো তো, আমি প্রথমে দাগাবো না, এটা দাগালে আমাদের ভুল হয়ে যাবে, মানে ভুল হবে না আসলে, তারপর আমরা দাগাচ্ছি না। যেহেতু আমাদের সমীকরণ দেওয়াই আছে, সমীকরণটা দাগানোর জন্য একটু আমরা সিস্টেম করে নিই না, যে এক্স প্লাস 2y প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। অঙ্কের মধ্যে অক্ষদ্বয় কথাটা উল্লেখ আছে, তাহলে আমাদের ফরম্যাটটা হবে হচ্ছে, দেখো আমাদের ফরম্যাটটা হবে এক্স ভাগ এ প্লাস ওয়াই ভাগ বি ইজ ইকুয়াল টু 1। তাহলে এক্স প্লাস 2y টা বাম পাশে রাখবো, মাইনাস 7 টা আমরা ডান পাশে রাখবো। তারপর কি করব, এক্স ভাগ মাইনাস 7 প্লাস 2y ভাগ মাইনাস 7 ইজ ইকুয়াল টু মাইনাস 7 ভাগ মাইনাস 7। একটু ফরম্যাটটা করে নিচ্ছি, ওই যে এক্স ভাগ এ প্লাস ওয়াই ভাগ বি ইজ ইকুয়াল টু 1, এক্স ভাগ মাইনাস 7, ঝামেলা কিন্তু একটা হয়ে গেছে, ওয়াই এর সাথে 2 রাখা যাবে না, তারায় দিব, ওয়াই এর সাথে কোনো সহগ রাখা যাবে না। দেখো তো, আমি যখন উচ্চারণ করছি এক্স ভাগ এ প্লাস ওয়াই ভাগ বি, দেখো তো ওয়াই এর সঙ্গে কিছু আছে? নো, কিচ্ছু নেই। এক্স এর সঙ্গে কিছু আছে? গুণ? নো, কিচ্ছু নেই, রাখবো না। তাহলে আমরা লিখবো কি, এক্স ভাগ, সরি, এটা ওয়াই ভাগ মাইনাস 7 ভাগ 2 লিখবো। যে এই 2 টাকে তাড়ায় দিলাম, কিন্তু হিসাব নিকাশ কিন্তু আবার একই রাখতে হবে। 2 কে তাড়ায় একেবারে এইটা নিচে নিয়ে চলে আসলাম, বেসিক্যালি ওখানেই 2 আছে, ওখানেই 2 আছে, ওয়াই ভাগ মাইনাস 7 ভাগ 2 ইজ ইকুয়াল টু 1। তো এটা এক নাম্বার দিলাম হচ্ছে 1 নং রেখা। এখন কিন্তু আমি 1 নং রেখা দাগাতে পারবো, হ্যাঁ দাগাতে পারবো। দাগাও না, সুন্দর করে দাগাই আমরা। এই যে এক্স এর নিচে যেটা আছে সেটা হচ্ছে এক্স অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ, এই যে এই পাশে দাগালাম, এই যে নেগেটিভ দিকে। ওয়াই এর নিচে যেটা আছে সেটা ওয়াই অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ, দেখো তো নিচে হবে। এখন এই দুটার মধ্যে একটু টান দিয়ে দিই, দুটার মধ্যে একটু টান দিয়ে দিলে আমাদের রেখা দাগানো হয়ে গেল। কারণ স্যার আমি যদি ভুল করে উপর দিয়ে দাগাই তাও সমস্যা নাই, এটাতে তোমার মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করলেই হবে। তো আমরা যেহেতু দাগানো শিখেছি, পারফেক্টলি প্রেজেন্টেশন করব আমরা। এটা এমন কঠিন কথা? স্থানাঙ্ক দেওয়া আছে, সরি রেখা দেওয়া আছে, দাগাবো আমরা। রেখা দাগানো তো গত ক্লাস তো রেখা দাগানোর উপরই নিয়েছি টোটালটা। আমার প্রেজেন্টেশন যেন ভালো হয়। এটার নাম দাও এ, এর নাম দাও বি। তাহলে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ কি, এ বি। তাহলে আমরা কি বলতে পারি না যে 1 নং রেখা এক্স অক্ষকে এ অফ মাইনাস 7,0 এবং বি অফ 0,-7/2 বিন্দুতে ছেদ করে। হ্যাঁ বলতে পারি, অবশ্যই বলতে পারি। তারপরে স্যার এটা স্থানাঙ্ক বের করা জরুরি কেন? তাই তো বলেছে, অক্ষদ্বয়ের খণ্ডিত অংশ মানে কি, এবি, তার মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করে। তার মধ্যবিন্দু কোথায়? লাল কালি দিয়ে একটু দেখাচ্ছি, এই যে মধ্যবিন্দু। তাহলে এই বিন্দু স্থানাঙ্ক কত পেলাম আমরা? -7,0। এর বিন্দু স্থানাঙ্ক কত পেলাম? 0,-7/2। এটার মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করা কি এখন কঠিন? নো, ভেরি সিম্পল। ছেদ করে লিখে ফেললাম, খুবই সিম্পল অঙ্ক। হ্যাঁ, অতএব জ্যামিতি সবচেয়ে সহজ, যতগুলো চ্যাপ্টার আছে এই সরল রেখা চ্যাপ্টার সবচেয়ে সহজ। ঠিক আছে, বৃত্ত চাইতে, কণিকের চাইতে সব চাইতে আমার হচ্ছে সরল রেখা সহজ, যতগুলো আমার জ্যামিতির চ্যাপ্টার আছে একেবারে সহজ। তো এবার আমি মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করছি, এ বি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক। অতএব এ বি এর মধ্যবর্তী খণ্ডিত অংশ বলতে কিন্তু এ বি বুঝাবো, তার মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করছি, এ বি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক। তো মধ্যবিন্দু স্থানাঙ্ক আর কি নির্ণয় করে দেখাবো, পারবাই তোমরা। মধ্যবিন্দু স্থানাঙ্ক একবারে করবো আমরা, একবারে লিখবো, এই যে কমা, এই বড় করে ব্র্যাকেট দিব। এইটার প্রথমটা যোগ এটার প্রথমটা, এটার প্রথমটার নাম কি 7 -7, এটার প্রথমটার নাম কি 0 প্লাস 0 ভাগ 2, কমা দাও। এটা দ্বিতীয়টার নাম কি 0 প্লাস, এটা দ্বিতীয়টার নাম কি -7 ভাগ 2 ভাগ হচ্ছে 2। তো আমি বড় করে ব্র্যাকেট ক্লোজ করলাম, ইজ ইকুয়াল টু -7 ভাগ 2, কমা -7 ভাগ 4। শেষ। বলেছে যে এই মধ্যবর্তী খণ্ডিত অংশ যদি, পরের প্রশ্ন কিন্তু, মধ্যবর্তী খণ্ডিত অংশ যদি কোনো বর্গের বাহু হয় তার ক্ষেত্রফল নির্ণয় করা। আরো সিম্পল না? বর্গের বাহু মানে কি, বর্গের ক্ষেত্রফল কি, যে কোনো একটা বাহুর দৈর্ঘ্যের উপর স্কয়ার। তাহলে আমি এ বি দৈর্ঘ্য বের করে তার উপর স্কয়ার বের করব। তো এ বি দৈর্ঘ্য বের করা কি কঠিন কথা নাকি? এ বি দৈর্ঘ্য বের করা কি, যে এরকম রুট ওভার অফ, ওই যে
এটার প্রথমটা বিয়োগ এটার প্রথমটা তার উপর হোল স্কয়ার লিখে ফেলি, -7 বিয়োগ 0 তার উপর হোল স্কয়ার প্লাস এটার দ্বিতীয়টা বিয়োগ এটার দ্বিতীয়টা 0 প্লাস 7 ভাগ 2, 0 প্লাস 7 ভাগ 2 হোল স্কয়ার। এটাকে যদি আমি করি 49 যোগ হচ্ছে 49 ভাগ 4 রুট আবার সমান সমান রুট আবার কত হয় রে, 49 যোগ হচ্ছে যা হয় হিসাব করে 4 বারাং 48 12 পূর্ণ 1/4 সমান সমান রুট আবার 49 আর 12 61 61 পূর্ণ 1/4 এইভাবে উত্তর আসে এইভাবে লিখলাম। এই তোমরা ক্যালকুলেটর টিপে যা আসবে তাই লিখবা। অতএব বর্গের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল কিন্তু এবি না, বর্গের এটা বাহু বলেছে যে এই মধ্যবর্তী খণ্ডিত অংশ যদি বর্গের বাহু হয় তাহলে তার ক্ষেত্রফল বের করো। তাহলে বর্গের বাহু দৈর্ঘ্য এটা, তাহলে বর্গের ক্ষেত্রফল কত, এবি স্কয়ার তার উপর স্কয়ার ইজ ইকুয়াল টু আমার 61 পূর্ণ 1/4 বর্গ একক। হ্যাঁ, এইভাবে লেখা লাগবে না, তোমাদের বইয়ের উত্তরটা এভাবে আসে তাই আমি এভাবে লিখলাম। হ্যাঁ, এবার এইভাবে লিখলাম। তো তোমাদের তো পরীক্ষা আসে যে ক্ষেত্রফল নির্ণয় করে, তোমাকে এইভাবে লেখা লাগবে নাকি? তুমি হিসাব নিকাশ করে যা আসে ক্যালকুলেটরে সেভাবে লিখবা, ঠিক আছে? অতএব বর্গের বাহু, অতএব বর্গের বাহু, বাহুর দৈর্ঘ্য, এটা পরের অংশ। হ্যাঁ, পরের অংশ পরে লিখে দিবনি। এখানে বলেছে যে মধ্যবর্তী খণ্ডিত অংশ যদি কোনো বর্গের বাহু হয় তাহলে সেই বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে বাহুর দৈর্ঘ্য লাগবে, আর ক্ষেত্রফল যেহেতু জানা আছে যে বর্গের বাহুর উপর স্কয়ার, তাহলে আমরা ক্ষেত্রফল নির্ণয় করলাম। 10 এর 1 নম্বর দেখো খুবই সহজ। 10 এর এইভাবে 2 3 4 এগুলো সবই এক, 4 আর 5 এগুলো করে ফেলবা, এগুলো করে ফেলবা। এইবার আসো এই 8 এরও, এগুলো সবই ইম্পর্টেন্ট এবং খুবই সহজ। তো এবার একটা আমরা 9 নম্বরটা করি একটু, 9 নম্বরটা করি। এই আর দুটো অঙ্ক করলে শেষ। 9 নম্বরটা করব আর হচ্ছে আর একটা অঙ্ক করবো আমরা। 9 নম্বরটা করব আর হচ্ছে 13 নম্বরটা করবো। 13 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট। 9 13 14 তাহলে সবই সহজ। 9 9 বলছে যে একটা যে কোনো একটা করি, যে একটা সরল রেখা, দেখো একটা সরল রেখা আমি একটা করে দেখাচ্ছি। একটি সরল রেখা, একটি সরল রেখা 1 4 বিন্দু দিয়ে যায়, বুয়েটেরও প্রশ্ন লিখে এটাই লিখি, বুয়েটে যেহেতু পড়ছে এবং বোর্ডেও আসছে 1 4 বিন্দুগামী, 1 4 বিন্দুগামী। এবং তোমাদের গত ক্লাসটা যে বেসিক ক্লাসটা নিয়েছি ওইটা ভালোভাবে জানলে, অনেক সূত্র না জানলেও কিন্তু তুমি ওই সরলরেখা সমীকরণগুলা বের করে আসতে পারবা, ঠিক আছে? এবং অক্ষদ্বয়ের সাথে, অক্ষদ্বয়ের সাথে একটা সরলরেখা তো বিন্দুগামী, এবং অক্ষদ্বয়ের সাথে, অক্ষদ্বয়ের সাথে প্রথম চতুর্ভাগে, কথাটা একটু খেয়াল করবা, প্রথম চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগও কিন্তু পরীক্ষায় বলতে পারে, প্রথম চতুর্ভাগে 8 বর্গ একক, 8 বর্গ একক দুটাই বলে দিব আমি। দ্বিতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগ বললে আমি কিভাবে অ্যান্সারটা করতাম, বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট, ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে, ক্ষেত্রফল বিশিষ্ট, ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে, সেই সরলরেখাটার সমীকরণ আমাকে বের করতে হবে, ঠিক আছে? একটা সরলরেখা 1 4 বিন্দুগামী এবং অক্ষদ্বয়ের সাথে প্রথম চতুর্ভাগে, খেয়াল করো অঙ্কের মধ্যে অক্ষদ্বয় কথাটা উল্লেখ আছে, অঙ্কের মধ্যে অক্ষদ্বয় কথাটা উল্লেখ আছে। প্রশ্ন আসতে পারে স্যার অঙ্ক যদি এভাবে লিখিত না এসে যদি আমার চিত্র আকারে আসে, যদি কোনো চিত্রের মধ্যে এইরকম দেখো, এই যে এইরকম দেখো, তার মানে কি অক্ষদ্বয় উল্লেখ আছে অঙ্কের মধ্যে, তখন তোমরা x এর a প্লাস y এর b ইজ ইকুয়াল টু 1 এই সমীকরণ দিয়ে আমরা অঙ্কটা বের করব, ঠিক আছে? তাহলে আমাদের যদি চিত্র আকারে দেওয়া থাকে তখন আমরা এভাবে ধরে নিব যে এটা অক্ষদ্বয়ের সঙ্গে যেহেতু সেট করেছে, যে এরকম চিত্রের অঙ্ক সবগুলা কি হবে, অক্ষদ্বয়ের সাথে এই কথাটা যেভাবে আমরা করছি x এর a প্লাস y এর b ইজ ইকুয়াল টু 1, এই কমন সেন্স দিয়ে আমরা অঙ্কটা করব। a অফ a, 0 b অফ 0, b একটু খেয়াল করে দেখি, আমরা বলেছি এই সরলরেখা সমীকরণ বের করতে হবে খুব ইজিলি। আমাদের যদি মনে না থাকে সরলরেখা সমীকরণ তাও সমস্যা নাই, মানে অন্য কিছু, x এর a প্লাস y এর b, আমরা বারবার বলেছি x এর a প্লাস y এর ভাগ b ইজ ইকুয়াল টু 1, এই রেখাটার যখন সমীকরণ আমরা বের করতে চাচ্ছি তখন এটার মধ্যে আমার কাছে আননোন জিনিস হচ্ছে a এবং b, x আর y কিন্তু সরলরেখা সমীকরণে অবশ্যই থাকবে। তাহলে আমরা এখন a আর b বের করার জন্য, a এবং b বের করার জন্য আমাদের অঙ্কের মধ্যে অ্যাডিশনাল কন্ডিশন দেওয়া থাকবে। অ্যাডিশনাল কন্ডিশন কি, 1 4 বিন্দুগামী। তাহলে আমি একটি বিন্দু নিয়ে নিলাম 1 4, এই যে এই রেখার উপর একটা 1 4 বিন্দু যে কোনো জায়গায় দিয়ে দিলাম। তোমাদের অঙ্কটা কিন্তু এভাবে থাকতে পারে, এই 1 4 বিন্দু কিন্তু যে কোনো জায়গায় দেওয়া থাকতে পারে, এখানে ওখানে কোনো কন্ডিশন নাই।
এবং প্রথম চতুর্ভাগে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট। এই কথাগুলো যদি এতগুলা কথা যখন উল্লেখ থাকে না, এই এতগুলা কথাকে তুমি কথায় যদি মনে স্যার এত কথা লেখার সময় আমার হচ্ছে না বা লাস্টের দিকে চলে আসছি, এই কথাটা লিখে ফেলবা খালি শর্ত মতে। এই কথা লিখতে তো আর সমস্যা নাই। শর্ত মতে হাফ ইন্টু এ বি ইজ ইকুয়াল টু 8 অবশ্যই লেখা যায়, কেন নয়? কারণ আমার বলেছে যে প্রথম চতুর্ভাগে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে, তার মানে হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা এ ইন্টু বি, এটা। তো আমি পাচ্ছি কি এ বি ইজ ইকুয়াল টু 16 বা বি ইজ ইকুয়াল টু 16 ভাগ এ। তোমরা যখন এই এ বি ইজ ইকুয়াল টু 16 এই টাইপের জিনিস পাবা, ওখান থেকে একটা চলক বাম পাশে রাখবো, এক চলক ডান পাশে রাখবো। আমরা বি কে আমরা যদি বি এর মানটা বের করে নিই, তাহলে প্রথমে আমরা এ এর মানটা বের করতে পারবো, এটা কোনো সমস্যা না। এ পাও বি পাও, ব্যাপার না। দেখো ঝামেলা কিন্তু হয়ে গেছে। একটা শর্ত ছিল যে প্রথম চতুর্ভাগে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে, লিখেছি তো। লিখে কিন্তু ঝামেলাটা কি দেখো তো, এটার মধ্যে একটা সমীকরণ চলক হয়ে গেছে এ এবং বি, আননোন ভেরিয়েবল যেটাকে আমরা বলছি, আননোন কনস্ট্যান্ট। দিস ইজ নট পসিবল টু সলভ ইট। এটা সলভ করা পসিবল না। একটা সমীকরণ, দুইটা আননোন কনস্ট্যান্ট, আর একটা কন্ডিশন লাগবে। হ্যাঁ, আর একটা কন্ডিশন আছে তো, তাকাও একটু অঙ্কের মধ্যে। এই যে এই রেখাটা, যে রেখার সমীকরণ আমরা বের করতে চাচ্ছি, এই রেখাটা 1 4 বিন্দুগামী। তো লিখে ফেলো 1 নং রেখা, 1 নং রেখা, এটা 2 নম্বর দাও। 1 নং রেখা, 1 নং রেখা 1, 4 বিন্দুগামী। সিদ্ধ করো, সিদ্ধ করলে একটা সমীকরণ পেয়ে যাবা। অতএব 1 4 বিন্দুগামী মানে কি? x এর জায়গায় বসবে 1, তাহলে 1 ভাগ a প্লাস y এর জায়গায় বসবে হচ্ছে 4, 4 ভাগ b ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তো এখান থেকে আমরা দুইটা চলক আছে, একটা a একটা b, এই b এর মানটা এখানে বসায় দিব। 1 ভাগ a প্লাস 4 ভাগ b এর জায়গায় লিখবো 16 ভাগ a ইজ ইকুয়াল টু 1। তো আমরা এখানে পাবো হচ্ছে 1 ভাগ a প্লাস 4a ভাগ 16। একটু ছোট করে নিই, 1 ভাগ a প্লাস 4a ভাগ 16 মানে আমি a ভাগ 4 লিখতে পারি কাটাকাটি করে, ঠিক আছে? ক্যালকুলেশন পাওয়ারটা তোমাকে একটু স্ট্রংলি হ্যান্ডেল করতে হবে। 1 ভাগ a, লাইনটা আমি আরেক ভাগ লিখবো, প্লাস a ভাগ 4 ইজ ইকুয়াল টু 1। একটু খেয়াল করি, এইরকম লাইন যখন বাম থেকে ডানে, মানে এই পেজ থেকে ওই পেজে বা এই পেজ থেকে উল্টা পেজে নিয়ে যাবা, ওই লাইনটা আবারও কপি করে লিখবা, সেম সেম লিখবা। এখান থেকে সরাসরি ওইখানে যে ক্যালকুলেশন করতে যাবা না। পরীক্ষার হল খুবই সেন্সিটিভ জায়গা, ভুল হতে পারে। তো আমরা এরকম উল্টা পাল্টা করব না, এই লাইনটাই সরাসরি কপি করব। কপি করা কিন্তু সুবিধা, এই লাইনটা কপি করে তারপর আমরা এখানে ক্যালকুলেশন শুরু করব। একবারে ক্যালকুলেশন করতে গেলে অনেক সময় ভুল হয়ে যায়, ঠিক আছে? 4a, তাহলে আমরা এখন করতে পারছি 4 প্লাস হচ্ছে a ইজ ইকুয়াল টু 1। তো আমরা পাচ্ছি হচ্ছে, এই ভুল হলো নাকি এখানে? হ্যাঁ, স্কয়ার আছে, স্কয়ার প্লাস 4, সেই তো বলি একটা স্কয়ার তো আসার কথা, ইজ ইকুয়াল টু 4a। তাহলে a স্কয়ার মাইনাস 4a প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে a মাইনাস 2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0 বা a ইজ ইকুয়াল টু 2। এর মান 2 পেয়ে গেছি, তাহলে a এর মান যদি 2 পেয়ে যায়, তাহলে b এর মান, অতএব আমরা 2 নম্বর থেকে পাচ্ছি, এভাবে লিখবো আমরা 2 নম্বর থেকে b ইজ ইকুয়াল টু 16 ভাগ হচ্ছে a। তাহলে 16 ডিভাইড বাই a এর মান হচ্ছে 2 ইজ ইকুয়াল টু 8। দেখো ভেরি সিম্পল, এই যে a এর মান পেয়েছি আমরা 8, b এর মান পেয়েছি 2। তো a এর মান আর b এর মান এখানে বসায় দিলে আমাদের পাবো আমরা আমাদের রিকোয়ার্ড স্টেট লাইন। তাহলে 1 ভাগ a, এর জায়গায় লিখবো 2 প্লাস x ভাগ a প্লাস y ভাগ b এর জায়গায় লিখবো আমরা 8 ইজ ইকুয়াল টু 1। এইভাবে রাখলে উত্তর হয়ে যাবে, কোনো সমস্যা নাই। ক্যালকুলেশন করার সময় নাই, এটাই উত্তর। উত্তর কমপ্লিট। তোমাদের না স্যার আমার সময় আছে তো, তাহলে একটু ক্যালকুলেশন করে একটু লিখতে পারো। 4x প্লাস হচ্ছে y ইজ ইকুয়াল টু 1 বা 4x প্লাস y ইজ ইকুয়াল টু 1, 1 এর জায়গায় 8 লিখলাম, 4x প্লাস y মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0 উত্তর, ঠিক আছে? আমরা যখন উত্তরটা লিখবো, আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশন ফর্মে লিখবো, সবগুলা বাম পাশে নিয়ে এসে ডান পাশে আমরা 0 করে দেবো। সবগুলা বাম পাশে নিয়ে এসে আমরা ডান পাশে 0 করে দিব। তাহলে এই ধরনের অনেকগুলো অঙ্ক আছে, বুঝতেই পারছো। এইটুকা দূরত্ব হচ্ছে a, এইটুকা দূরত্ব হচ্ছে b, ঠিক আছে? এগুলো আমাদের, তোমরা 9 নাম্বারটা কমপ্লিট করে ফেলো। তো আমরা অক্ষদ্বয় অঙ্কের মধ্যে উল্লেখ থাকলেই আমরা বসায় দিব x এর a প্লাস y এর b ইজ ইকুয়াল টু 1। তারপর a আর b বের করার জন্য অঙ্কের দিকে একটু সুন্দরভাবে মনোযোগ দিয়ে তাকাবো, দেখবো দুই বা একটা এক বা একাধিক শর্ত দেওয়া আছে, ওই শর্তগুলো অ্যাপ্লাই করলেই আমরা a আর b এর মান পেয়ে যাব, বসিয়ে দিব। সিম্পল কথা কিন্তু। অক্ষদ্বয় উল্লেখ থাকলে x এর a প্লাস y এর b ইজ ইকুয়াল টু 1, আর অতিরিক্ত যে শর্তগুলো দেওয়া থাকবে
এক বা একাধিক, ওই এক বা একাধিক শর্ত দ্বারা আমরা এ আর বি এর মান বের করে নিব, নিয়ে আমরা একেবারে ছোট ক্লাসের ক্যালকুলেশন দিয়ে আমরা সমীকরণগুলো বের করে ফেলবো। একেবারে সহজ একটা অঙ্ক, এবং এগুলো পরীক্ষায় কিন্তু আসে, অনেক সময় থাকে, বিভিন্ন ভাবে থাকে। দেখো তোমাদের অনেকগুলো অঙ্ক এখানে আছে। এই যে একই সরলরেখা এত বিন্দু দিয়ে যায়, এক্স এবং ওয়াই অক্ষকে এত বিন্দু সেট করে, ও এ প্লাস 2ab ইজিক্যাল টু 0, ও মূল বিন্দু বসায় দিবা, সিম্পল ক্যালকুলেশন করলে আমাদের এটা হয়ে যাবে। এবার দেখো 14 নাম্বার, ভেরি সিম্পল। তো আমরা 14 নাম্বারের 2 নাম্বারটা করছি, একটা করছি, ঠিক আছে। 14 নাম্বার 2 হচ্ছে ax প্লাস by ইজিক্যাল টু c, প্রদত্ত রেখার সমীকরণ। মনে রাখবো আমরা রেখার সমীকরণগুলো যখন পাবো, একটা রেখার মধ্যে যখন x এবং y দুইটা চলকই আছে, তখন আমরা একটা স্ট্যান্ডার্ড ফর্মে লিখবো। স্ট্যান্ডার্ড ফর্ম বলতে আমরা বুঝবো এরকম, ax প্লাস by মাইনাস c ইজিক্যাল টু 0। তাহলে আমার ঝামেলা কম, স্ট্যান্ডার্ড ফর্মে লিখবো, ঠিক আছে। সবগুলা বাম পাশে নিয়ে এসে ডান পাশে 0, এটাকে আমরা স্ট্যান্ডার্ড ফর্ম বলছি। আর 2 নম্বর সরলরেখা দেওয়া আছে x cos আলফা প্লাস y sin আলফা ইজিক্যাল টু p। তো আমরা x cos আলফা প্লাস y sin আলফা মাইনাস p ইজিক্যাল টু 0, এই সরলরেখা বললো এই দুটা সমীকরণ একই সরলরেখা নির্দেশ করে। তোমাদের শিখিয়েছি আগের ক্লাসে, বলে এটা প্রমাণ করতে বলেছে, p এর মান বের করতে বলেছে, p এর মান বের করতে বলেছে। এই দুইটা সমীকরণ একই সরলরেখা নির্দেশ করার শর্ত হচ্ছে অনুরূপ সহগগুলোর অনুপাত সমান, অনুরূপ সহগগুলোর অনুপাত সমান। লিখবো আমরা 1 ও 2 নং, কত কথা না আছে কি বলেছি, শর্ত মতে, শর্ত মতে লিখে ফেলবে কথাটা। 1 ও 2 নং রেখা, 1 ও 2 নং সমীকরণ লিখবা, রেখা লিখতে দেখতে সুন্দর লাগে না, দুইবার রেখা রেখা হয়ে যায়, রেখা রেখা হয়ে যায়। 1 ও 2 নং সমীকরণ একই রেখা নির্দেশ করে, 1 ও 2 নং রেখা একই রেখা নির্দেশ করে, শুনতে ভালো লাগতেছে না তাই সমীকরণ লিখেছি, একই রেখা নির্দেশ করে, একই রেখা নির্দেশ করে, এটা বলে দেওয়া আছে অঙ্কের মধ্যে, অঙ্কের মধ্যে বলে দেওয়া আছে। তারপর আর কথা লিখবো না। অতএব দেখো তো, প্রথম রেখার x এর সহগ লিখলাম a, দ্বিতীয় রেখার x এর সহগ লিখলাম cos আলফা, যে cos আলফা, x এর সহগগুলোর অনুপাত এর a। এইবার দেখো ডান পাশে কিন্তু এইটার প্রথমটাই আমাকে লিখতে হবে উপরে, এই যে b ভাগ হচ্ছে sin আলফা, তাছাড়া কিন্তু আবার ভুল হয়ে যাবে, ইজিক্যাল টু। এরপরে আবার কনস্ট্যান্ট গুলা, এখানেও কনস্ট্যান্ট গুলাও কিন্তু আমার যেটা আগে লিখেছিলাম লিখতে হবে।